আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম ভালো আছেন? আসসালাম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই ভালো তো আছেন ভালো ভাইয়া? আছি। আচ্ছা, কথা হচ্ছে যে দীর্ঘদিন পর আপনাদের সাথে দেখা হচ্ছে এবং সামনাসামনি বলা যায় যে দীর্ঘদিন পর একটা নতুন অভিজ্ঞতা নিয়ে। এখন কথা হচ্ছে যে আজকের ক্লাসটা আমাদের সবার জন্য উন্মুক্ত। আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের নতুন একটা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটা যেহেতু সবার জন্য উন্মুক্ত, একটা অনুরোধ করব আপনারা সবাই ক্লাসের লিংকটা সবার সাথে শেয়ার করতে পারেন। এটা শুধুমাত্র সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হইতে হবে এমন না, এই ক্লাসগুলো সবার জন্য গুরুত্বপূর্ণ। ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত প্রায় চাকরিজীবী যারা চাকরির প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। কারণ আমরা যখন চাকরির ক্ষেত্রে যাই আমাদের লিটারেচার থেকে কিন্তু অ্যান্সার করতে হয়, তাই না? কি অ্যান্সার করতে হয় তো জানেন? জি ভাইয়া। যেহেতু জি আমাদের ভাইয়া। অ্যান্সার করতে হয় সেহেতু আমরা এই ক্লাসটা সবাই করতে পারবো। আমাদের বিদ্যাকুঞ্জ পেজ থেকে আজকের ক্লাসটা লাইভ হচ্ছে এবং গুগল মিটের লিংক আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন। প্রয়োজনে একটু সবাই মিনিমাইজ করে আমরা লাইভে চলে যাব। যদি আমাদের জাহিদ ভাইয়া বা অন্য কেউ থেকে থাকেন একটু কষ্ট করে লাইভের লিংকটা সব গ্রুপে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি। তো আপনারা লিংকটা পাওয়ার সাথে সাথে সবার সাথে একটু শেয়ার করে দেন, আমরা দ্রুত ক্লাসটা শুরু করে দিব। ওকে, কি আপনারা কি শেয়ার করতেছেন? জি স্যার। সবাই একটু শেয়ার করেন, পাশাপাশি হচ্ছে আপনাদের বন্ধু বান্ধবীদের একটু লাইভের কমেন্টে মেনশন করে দেন। অনেকেই হয়তো আমাদের নতুন একটা ঘোষণা ছিল, গত 2 মাস ধরে প্রায় চলতেছে এই ঘোষণাটা। অনেকেই জানেন অনেকেই জানেন না, সেই বিষয়টা আবারও বলে দিতে চাই। আমাদের বিদ্যাকুঞ্জ পেজের মধ্যে প্রতি মাসে যারা মোস্ট অ্যাক্টিভ স্টুডেন্ট থাকে তাদেরকে প্রতি মাসে পুরস্কার প্রদান করা হচ্ছে 3জনকে, সর্বোচ্চ 3জনকে। যে 3জন সর্বোচ্চ অ্যাক্টিভিটি মূলত হচ্ছে যে প্রুভ করবে বা সর্বোচ্চ অ্যাক্টিভিটি থাকবে, এরকম 3জনকে আমরা হচ্ছে পুরস্কার দিচ্ছি। কতজন? 3জন। এই 3জন পুরস্কার পাচ্ছে। এই পুরস্কারটা কিভাবে পেতে পারেন? আপনাকে প্রত্যেকটা পোস্টে রিয়েক্ট করতে হবে, প্রত্যেকটা পোস্টে আপনাকে গঠনমূলক কমেন্ট করতে হবে এবং শেয়ার করতে হবে। এই 3টা কাজ যদি আপনি নিয়মিত করেন তাহলে হচ্ছে আপনার একটা পয়েন্ট যুক্ত হবে, যে পয়েন্ট গুলো আমরা অ্যাডমিন প্যানেল দেখতে পারি। মাস শেষে আমরা নাম প্রকাশ করব। বুঝতে পারছেন? পাশাপাশি আরেকটা নতুন ঘোষণা আসবে, প্রতি মাসে আমরা 10জনকে আরো পুরস্কার দিব। এটা আগামী মাস থেকে শুরু হবে। এই মাস যেহেতু শুরু হয়ে গেছে, এটা আগামী মাস থেকে শুরু হবে। এই 10জন টপ হোমওয়ার্ক যারা জমা দিবে, যারা হোমওয়ার্ক সাবমিট করতেছে তাদের মধ্যে থেকে 10জন সর্বোচ্চ হোমওয়ার্ক প্রদানকারীকে আমরা হচ্ছে পুরস্কার প্রদান করব। কথা ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। পাশাপাশি আরেকটা বিষয় বলি, আরো একটা বিষয়ে আপনারা হচ্ছে পুরস্কার পাবেন। আমাদের যে অ্যালবাট্রস বই আছে, এই অ্যালবাট্রস বইয়ের, আচ্ছা লেখাগুলো বোঝা যায় না, না? অ্যালবাট্রস যে আমাদের বই আছে, ঘটনা হচ্ছে কালো কালারটা দিলে একেবারে ঝামেলা তৈরি করে। আচ্ছা, এবার লেখা ক্লিয়ার আছে? জি ভাইয়া। কিন্তু একটা প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, তাই না? আমারই হচ্ছে ছায়াটা আসতেছে এখানে। তো একটা ব্যাপার হচ্ছে যে আমাদের এই যে অ্যালবাট্রস বই যে আছে, এই অ্যালবাট্রস বইয়ের উপরে বুক রিভিউ চলতেছে, জানেন আপনারা? বুক রিভিউ চলতেছে। ডেট হচ্ছে আগামীকালকে পর্যন্ত আছে। যারা অ্যাটেন্ড করেছেন খুবই ভালো, যারা অ্যাটেন্ড করেননি দ্রুত করতে পারেন। কারণ এমনও হতে পারে
যে যারাই অ্যাটেন্ড করবে সবাই পুরস্কার পাবে। এর আগে আমাদের একটা টেবিল কন্টেস্ট হয়েছিল, মনে আছে? পড়ার টেবিল নিয়ে, স্টাডি টেবিল। সেখানে আমরা প্রায় যতজন অংশগ্রহণ করেছিল আমরা প্রায় সবাইকে পুরস্কার দিয়েছিলাম। তো আমাদের মনগুলো একটু বড় হয়তো, তো এখানেও হয়তো এমন হতে পারে যে যারাই অংশগ্রহণ করতেছে তারাই পুরস্কার পেয়ে যেতে পারে। এটা শেষ হওয়ার পর নতুন আরেকটা আসবে, যেটা হচ্ছে আমাদের অ্যালবাট্রস বই আপনাদের যাদের কাছে আছে, একটা ফটো কন্টেস্ট হবে। সেই অ্যালবাট্রস বই নিয়ে যে যত ভালো ছবি তুলতে পারবেন সেই ছবিগুলো থেকে আমরা পুরস্কার দেব। আচ্ছা, এখন দীর্ঘ সময় ধরে এইসব বিষয়ে আলোচনা করলাম। আমরা আজকে মূলত পড়াশোনা করব কোন বিষয়ে? নিউ ক্লাসিক History of English literature. হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের এর পূর্বে ওল্ড এজ থেকে আমাদের শেক্সপিরিয়ান এজ পর্যন্ত ক্লিয়ার হয়েছে আপনাদের? যারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে পেইড ব্যাচে যুক্ত ছিলেন, পেইড ব্যাচে আপনাদের এই টপিক গুলো কি ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। ওল্ড এজ থেকে শেক্সপিরিয়ান এজ পর্যন্ত আপনাদের ক্লিয়ার হওয়ার কথা। আমাদের এখানে বাকি যেটা আছে সেটা হচ্ছে নিও ক্লাসিক্যাল এজ। আমার লেখা ক্লিয়ার বোঝা যায়? জি। এরপর হচ্ছে রোমান্টিক এজ, দেন হচ্ছে আমাদের ভিক্টোরিয়ান এজ, দেন মডার্ন এজ। এই এজ গুলো আমাদের আলোচনা বাকি আছে। আজকে থেকে আমাদের লিটারেচার উইক শুরু হচ্ছে। প্রত্যেক দিন সপ্তাহে 6 দিন শুক্রবার বাদে আমরা লিটারেচারের ক্লাস করব সন্ধ্যা 7:30টায়। ক্লাসগুলো প্রাইভেট গ্রুপে হবে। শুধুমাত্র আজকের ক্লাসটাই আমরা হচ্ছে সবার জন্য পাবলিকলি উন্মুক্ত করা হচ্ছে, খোলা মানে ওপেন করা হচ্ছে। পরবর্তী ক্লাসগুলো আমাদের পেইড ব্যাচে হবে। আরেকটা বিষয় একটু আলোচনা করতে চাই ক্লাসটা শুরু করার আগে। আমাদের সেকেন্ড ইয়ারের জন্য, যারা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছেন তাদের জন্য আমাদের 10 জুলাই থেকে একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে। যারা আমাদের সাথে যুক্ত আছে তাদের তো কোনো সমস্যা নাই, কারণ একবার যুক্ত হলেই আমাদের বিদ্যাকুঞ্জতে সবগুলো ক্লাস করা যায় ইয়ার শেষ না হওয়া পর্যন্ত। তো যারা যুক্ত নাই তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, প্রিপারেশন ব্যাচ। প্রিপারেশন ব্যাচ শুরু হতে যাচ্ছে, একেবারে ফাইনাল এক্সাম পর্যন্ত ক্লাস চলবে। ফাইনাল এক্সাম পর্যন্ত ক্লাস পাবেন। যদি বলেন যে এখানে কতগুলো ক্লাস হবে, আসলে আনলিমিটেড বলা যায়। কারণ হচ্ছে যে পুরো সিলেবাস শেষ করার পরও যদি আমাদের হাতে সময় থাকে আমরা হচ্ছে ক্লাস চলতেই থাকবে। তো এই জন্য ক্লাসের সংখ্যা উল্লেখ করার প্রয়োজন নাই। আরেকটা বিষয় বলতে পারেন, ক্লাস কতদিন বা সপ্তাহে কতদিন ক্লাস হয়, কতগুলো ক্লাস হচ্ছে সপ্তাহে? সপ্তাহে প্রতিদিনই ক্লাস হবে, শুধু শুক্রবার বন্ধ। আমাদের ফ্রাইডেতে হচ্ছে অফ। তাহলে আমাদের 6 দিনে ক্লাস হচ্ছে 7 দিনের মধ্যে। 7 দিনের মধ্যে 6 দিনে ক্লাস হচ্ছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। প্রচন্ড গরম। আচ্ছা, এরপর যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, অনেকে বলতে পারেন এটার ফি কত? যদি ফি চিন্তা করি, মাত্র 1050 টাকা হচ্ছে আমাদের এই কোর্সের ফি। এবং এই কোর্সের সাথে আপনারা শুধু ক্লাসগুলোই পাচ্ছেন। যদি আলাদা করে আমাদের বইটা আপনাদের কাছে না থাকে, যারা আমাদের বইটা সংগ্রহ করতে পারেন নাই, কিছু করার নাই, এখন বইটা অলরেডি স্টক আউট। যারা বইটা সংগ্রহ করতে পারেন নাই তারা এই বইটার পুরো পিডিএফটা নিতে পারবেন। এই পিডিএফটা যদি আপনি কোর্সে যুক্ত থাকেন তাহলে কোর্সের সাথে এই পিডিএফটার মূল্য আসবে আপনার 500 টাকা।
আর যদি আপনি কোর্সের বাইরে থেকে পিডিএফটা নিতে চান তাহলে সেটা আমাদের বিদ্যাকুঞ্জ পেজে নক দিতে হবে, আমাদের যে ম্যানেজমেন্ট টিম আছে তারা আপনাকে জানাই দিবে। তো ব্যাপারটা হচ্ছে যে পুরো পিডিএফটা সহ আপনারা 1550 টাকায় ফাইনাল এক্সাম পর্যন্ত ক্লিয়ার করতে পারতেছেন, আপনাদের কোনো আর ঝামেলা থাকতেছে না। এখানে মেজর 4টা কোর্সের পাশাপাশি মেজর 4টা কোর্সের সম্পূর্ণ টপিক আলোচনা হবে এবং নন মেজর যে কোর্সগুলো আছে নন মেজর কোর্সগুলোর আপনাদের সাজেশন দিয়ে দেওয়া হবে। পরীক্ষার যে বন্ধের সময়টা আছে পরীক্ষার মাঝখানে সেই বন্ধের সময়টা যে থাকবে সেই সময় আপনাদের নন মেজর নিয়ে আলোচনা করে দেওয়া হবে। পাশাপাশি আরেকটা বিষয় বলি যে আপনারা যেহেতু এমন একটা অবস্থায় আছেন যে অবস্থাটা আপনাদের পরের বছরই নতুন সিলেবাস থাকবে প্রত্যেক সময় বা সব সময়, যেমন আপনারা 23-24, 24-25 নিউ সিলেবাস, আপনাদের ইমপ্রুভ দিতে হলে পুরাতন সিলেবাসে দিতে হচ্ছে, সাজেশন পাওয়া যায় না, আপনাদের নিয়ে কেউ ভাবতেছে না, আপনাদের নিয়ে কেউ ক্লাস করায় না। তো এই যে সিচুয়েশনে যদি পড়তে না চান তাহলেই বলবো দ্রুত এই প্রিপারেশন বেসটাতে যুক্ত হয়ে যান। কথা ক্লিয়ার? কারণ এখনো সেই সময়টা আছে, এই অল্প সময়েও আমরা একটা ভালো ফলাফল করতে পারবো। যারা ফেল করা নিয়ে চিন্তায় আছেন যে পাস করতে পারবো কিনা, তাদের আর চিন্তা করতে হবে না, আপনারা একটা ভালো রেজাল্ট করতে পারবেন। ওকে, নেক্সট আমরা হচ্ছে পড়াশোনায় প্রবেশ করব। আমরা ভাইয়া জি বলেন। প্রিপারেশন ব্যাচের ফি কত? প্রিপারেশন ব্যাচের ফি কত? আমি এখানে জি। বলেছি প্রিপারেশন ব্যাচের শুধু ক্লাসের ফি হচ্ছে 1050 টাকা। আর পিডিএফ সহ যদি নিতে চান বইয়ের পিডিএফটা সম্পূর্ণ বইয়ের, তাহলে তার জন্য হচ্ছে যার যদি আপনি ব্যাচে ভর্তি হন তাহলে আপনার জন্য শুধু 500 টাকা। আর যদি ব্যাচে ভর্তি না হয় শুধু আলাদা করে পিডিএফটা নিতে চান তাহলে আপনাকে তার জন্য আমাদের ম্যানেজমেন্ট বা বিদ্যাকুঞ্জর সাথে যোগাযোগ করতে হবে। বিদ্যাকুঞ্জ পেজে যোগাযোগ করতে ভাইয়া আমি থার্ড ইয়ারে পড়ি, আর তাছাড়া আমি বিদ্যাকুঞ্জতে এমনিতে এড আসছি। আপনি থার্ড ইয়ারে পড়েন? জি, আমি ইমপ্রুভ দিব এই সাবজেক্টে। আচ্ছা, সেকেন্ড ইয়ারে আপনি আলাদা করে যদি স্পেসিফিক কয়েকটা কোর্স ইমপ্রুভ দেন তাহলে সেটা আমাদের পেজে যোগাযোগ করেন, এই বিষয়গুলো নিয়ে পেজে আপনি খোলামেলা আলোচনা করতে পারবেন। যা বলার একেবারে মন থেকে খুলে বলবেন, ঠিক আছে? মানে পুরো কোর্সে তো আপনার ভর্তি হওয়ার দরকার নেই, আপনার যদি 2টা কোর্স দরকার হয় 2টাতে ভর্তি হন, 3টাতে দরকার হয় 3টাতে ভর্তি হবেন। ক্লিয়ার? জি ভাইয়া, আমার শুধু এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আচ্ছা, আপনি যেহেতু থার্ড ইয়ারে আছেন আপনার অনেক পরিচিত জুনিয়র থাকতে পারে, তাদেরকে এই কোর্সের ব্যাপারে জানাইতে পারেন। 10 জুলাই থেকে ক্লাস শুরু হচ্ছে, আজকে কত তারিখ? 4 তারিখ, আর মাত্র 6 দিন বাকি আছে। এই 6 দিন পরেই মূলত হচ্ছে নতুন করে সবগুলো ক্লাস শুরু হবে। ওকে, জি ভাইয়া। আজকে আমরা মূলত পড়াশোনা করব নিও ক্লাসিক্যাল এস সম্পর্কে। বোর্ড ক্লিয়ার আছে তো? দেখা যায়? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, যারা সেকেন্ড ইয়ার তাদেরকে ভর্তি হইতে হবে না তারা সব ফ্রি? সেকেন্ড ইয়ার ভর্তি হইতে হবে বলতে মানে যারা সেকেন্ড ইয়ার আগে থেকে ভর্তি আছে পেইড ব্যাচে, যারা পূর্বে থেকে আমাদের সাথে যুক্ত আছেন আপনাদেরকে তো বলা হয়েছে যে আপনারা ফাইনাল এক্সাম পর্যন্ত ক্লাস পাবেন, আপনাদের আলাদা করে আর ভর্তি হতে হবে না। কিন্তু আপনাদের যে দায়িত্বটা থাকবে এই নতুন গ্রুপটাতে যুক্ত হওয়ার জন্য আপনাদের বন্ধুদেরকে জানাইতে হবে। অবশ্যই যান 4-5টা পাঠাই দিব, সমস্যা নাই, ইনশাআল্লাহ 5-6 জন দিব। আচ্ছা আচ্ছা, তো এখন দেখেন আমরা আজকে আলোচনা করব নিও ক্লাসিক্যাল এস নিয়ে। এর পূর্বে পর্যন্ত আমাদের লাস্ট যে এসটা ছিল সেটা ছিল ক্যারোলাইন এস। কি নাম ছিল? সরি, কমনওয়েলথ এস। কমনওয়েলথ এজ বা পিরিয়ড, এটার সময়কালটা কত থেকে কত ছিল? 1625 থেকে 1649 সাল। একটু বলে দিবেন ঠিক বলছে কিনা? না না দাঁড়ান, ভাইয়া 1649 থেকে 1660 হবে না? আচ্ছা, এটা হচ্ছে ক্যারোলাইন, এটা ক্যারোলাইন। জি ভাইয়া, এটা হচ্ছে ক্যারোলাইন এস। ক্যারোলাইন এস এর ডিউরেশনটা হচ্ছে 1625 থেকে 1649। এরপরে হচ্ছে আমাদের কমনওয়েলথ পিরিয়ড। এরপরে হচ্ছে আমাদের কমনওয়েলথ এস। কমনওয়েলথ এসটা হচ্ছে আমাদের 1649 থেকে 1660 সাল পর্যন্ত, তাই তো? এগুলো আমরা পড়েছিলাম। এই ক্যারোলাইন এজের সময় মূলত হচ্ছে আমাদের চার্লস দ্য ফার্স্ট তিনি হচ্ছে ক্ষমতায় ছিলেন।
পরবর্তীতে আমাদের 1649 সালে এই কমনওয়েলথ বলতে আমরা গণতন্ত্র বুঝি, ডেমোক্রেসি বুঝি। এই কমনওয়েলথের এই সময় অলিভার ক্রomwell, জন মিল্টনের মতো বিখ্যাত লেখকরা বা বিখ্যাত মানুষেরা একটা আন্দোলন গড়ে তোলে। তারা আর মনার্কি সিস্টেম চায় না। তারা কি চায়? তারা চায় স্বাধীনতা, তারা চায় গণতন্ত্র, সাধারণ মানুষের রায়ে নির্বাচিত হবে কে দেশ পরিচালনা করবে, কোনো রাজতন্ত্র তারা চায় না। সেই জন্য তারা কমনওয়েলথ প্রতিষ্ঠা করতে চায়। এবং কমনওয়েলথ প্রতিষ্ঠা করার জন্য তারা রিভোল্ট করে, বিদ্রোহ করে। যেমন আমরা 24-এর যে 5ই জুলাই 2024-এর যে 5ই জুলাই যে বিদ্রোহটা আমরা বাংলাদেশে দেখেছিলাম, ঠিক এরকম ফ্যাসিস্ট দমনের জন্য কমনওয়েলথ এজের এই সময়টাতে অলিভার ক্রomwellের নেতৃত্বে এই চার্লস দ্য ফার্স্টকে মূলত হচ্ছে বিহেডেড করে দেওয়া হয়, এক্সাল্টেড করা হয় বা শিরচ্ছেদ করে দেওয়া হয়। ক্লিয়ার? কথা বলেন। জি ভাইয়া। আচ্ছা, এগুলো হচ্ছে পূর্বের পড়া, একটু রিমেমোরাইজ করে দিচ্ছি কারণ এটার সাথে আমাদের নিওক্লাসিক্যাল এজটা কানেক্টেড আছে, এই জন্য একটু জানার দরকার। তো এই যে শিরচ্ছেদ করা হলো, এই সময় মূলত হচ্ছে তার যে সন্তান ছিল চার্লস দ্য সেকেন্ড, এই চার্লস দ্য ফার্স্টের যে সন্তান ছিল চার্লস দ্য সেকেন্ড, এই চার্লস দ্য সেকেন্ড সেই সময় ফ্রান্সে পালাই গিয়েছিল। পরবর্তীতে অলিভার ক্রomwell যখন ক্ষমতায় আসলো, বিশেষ করে এই 1649 থেকে 1658 সাল পর্যন্ত অলিভার ক্রomwell সম্পূর্ণ ইংল্যান্ডকে মূলত হচ্ছে কমনওয়েলথের আওতায় নিয়ে আসলেন। যেমন আমরা দেখেছিলাম আমাদের 5ই আগস্টের পরে 8ই আগস্টে মূলত হচ্ছে যে আমাদের একটা নতুন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট চালু হয়। সেটাকে আমরা বাংলায় কি বলি? অন্তর্বর্তীকালীন সরকার। ঠিক এরকম অলিভার ক্রomwellের নেতৃত্বে একটা সরকার গঠন হয়, যে সরকার নেতৃত্ব দিয়েছিল অলিভার ক্রomwell। পরবর্তীতে 1658 সালের দিকে যখন অলিভার ক্রomwell মারা গেলেন, তখন তার সন্তান রিচার্ড ক্রomwell, নামগুলো মনে রাখতে পারেন, রিচার্ড ক্রomwell এই 1658 সালে ক্ষমতায় আসেন। আসার পরে এখন তার পিতা যেভাবে ক্ষমতা চালিয়েছিল তার সন্তান সেভাবে পারবে না, এটাই স্বাভাবিক। অথবা সে ভালো পারবে বা খারাপ পারবে, তো না পারার কারণে, সে খারাপ ভাবে পরিচালিত করার কারণে সেই সময় ইংল্যান্ডের জনগণ এই 1660 সালে তারা বলে যে বাবা, আমাদের আর কমনওয়েলথ বা গণতন্ত্রের দরকার নাই, আমাদের মনার্কি সিস্টেমই ভালো ছিল, তুমি যেভাবে আসো তুমি চলে যাও, আমরা আমাদের রাজাকে ফিরায় নিয়ে আসবো। তারা ইংল্যান্ডের জনগণ রাজতন্ত্রেই বিশ্বাস করতে চাইল। এজন্য তারা কি করলো, ফ্রান্স থেকে চার্লস দ্য সেকেন্ডকে পুনরায় ইংল্যান্ডে নিয়ে আসলো, এসে রাজ সিংহাসনে বসালো। এই বসানোর জন্য এই 1660 সালে আমাদের মূলত হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড শুরু হলো। এখন এই রেস্টোরেশন অর্থ কি? পুনরুত্থান বা পুনরুদ্ধার। ক্লিয়ার? জি ভাইয়া। এবং এই রেস্টোরেশন যেহেতু পুনরুদ্ধার হলো, এই পুনরুদ্ধারের মাধ্যমে পূর্বের এই রেস্টোরেশন বা এই সময়ের 1660-এর পূর্বের সময়টাকে বলা হতো ক্লাসিক্যাল। আর 1660-এর পরের সময়টাকে বলা হচ্ছে আমাদের নিও ক্লাসিক্যাল। কেন নিও ক্লাসিক্যাল? কারণ নতুন করে শুরু করা হচ্ছে। পূর্বের যে লেখক যারা ছিল, পূর্বের নিয়ম নীতি যা ছিল তা সম্পূর্ণ পরিবর্তন করে নতুন করে ইংল্যান্ডের সাহিত্যটা শুরু হচ্ছে বা ইংল্যান্ডের রাজতন্ত্র বা রাজনীতিটা শুরু হচ্ছে। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। এখন এই যে আমরা নিও ক্লাসিক্যালে আসতে যাচ্ছি, এখানে নিও ক্লাসিক্যালের নিও হচ্ছে, এর অর্থ হচ্ছে নিউ। নিউ মিন্স নিউ। অপরদিকে ক্লাসিক্যাল মিন্স হচ্ছে ট্রেডিশনাল। ট্রেডিশনাল অর্থ ঐতিহ্যবাহী। অথবা বলা যায় যে ট্রেডিশনাল অর এনসেন্ট। ট্রেডিশনাল অর এনসেন্ট অর্থাৎ ঐতিহ্য বা প্রাচীন বা পুরাতন। ক্লিয়ার? বুঝতে সমস্যা হচ্ছে? যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন। তাহলে এই যে নিও ক্লাসিক্যাল এজটা বা পিরিয়ডটা আমরা দেখতেছি, এটা 1660-এ শুরু হচ্ছে, 1660, এবং এটা গিয়ে শেষ হচ্ছে কত?
1798 সালে বলা যায়। 1798, কিছু কিছু বইয়ে দেখবেন 1785 দেওয়া আছে। ওকে, জি ভাইয়া। 1785 কেন সে বিষয়টা বলি। কারণ 1789 সালে ফ্রান্স রেভলিউশন শুরু হলো। এই ফ্রান্স রেভলিউশন চলেছিল আমাদের 1799 সাল পর্যন্ত, অর্থাৎ প্রায় 10 বছর, 10 ইয়ার্স। 10 ইয়ার্স একটা বিপ্লব হয়েছিল, ফ্রান্স রেভলিউশন। এই সময়ের পরে আমাদের যে এজটা শুরু হয় সেটা হচ্ছে রোমান্টিক এজ। বেসিক ব্যাপারটা ক্লিয়ার? বলেন। জি ভাইয়া। আচ্ছা, তো আমাদের নিও ক্লাসিক্যাল পিরিয়ড বা নব্য ধ্রুপদী বলা হয়। ক্লাসিক্যালের বাংলা হচ্ছে ধ্রুপদী বা ধ্রুপদ। ধ্রুপদ বোঝা খুবই কষ্টকর, কারণ এর থেকে আমাদের ক্লাসিক্যাল মনে রাখাটা বা বলাটা খুব সহজ, তাই না? জি ভাইয়া। কারণ বাংলা শব্দ মাঝে মাঝে এমন কিছু শব্দ দেখতে হয় যেগুলো খুবই কঠিন। তো এই নিও ক্লাসিক্যালটা ইংরেজি সাহিত্যের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগ। আমরা জানি এখানে নিও অর্থ হচ্ছে নিউ এবং ক্লাসিক্যাল অর্থ হচ্ছে ট্রেডিশন বা আমাদের এনশিয়েন্ট বা প্রাচীন বা ঐতিহ্য। তো এখানে গ্রিক বা রোমান, গ্রিক এবং হচ্ছে রোমান, এরাই তো ছিল প্রাচীন, তাই না? যেমন খেয়াল করেন তো, আমরা ইতিমধ্যে জানি ইলিয়াডের কথা, ওডিসির কথা, কার লেখা ছিল এগুলো? হোমার। হোমারের লেখা। তো এই হোমারের লেখা ইলিয়াড, ওডিসি বা ইডিপাস রেক্স, সফোক্লিসের লেখা, তো এগুলো কোথা থেকে আসছে? গ্রিক, ল্যাটিন। গ্রিক থেকে। বা ল্যাটিন বা রোমান ভাষা থেকে আসছে না এগুলো? জি। এগুলো ক্লাসিক্যাল ভাষায় লেখা বা এগুলোকে ক্লাসিক্যাল সাহিত্য বলা হয়। এবং এই জিনিসগুলোর উপর ভিত্তি করেই পরবর্তীতে মূলত আমাদের নিও ক্লাসিক্যালটা তৈরি হয়। তো এখন আমাদের এই ইংরেজি সাহিত্যের এমন একটা যুগ যেখানে সাহিত্য ছিল যুক্তির উপর নির্ভর করে, শৃঙ্খলার উপর নির্ভর করে, নৈতিক শিক্ষার উপর নির্ভর করে, এবং প্রাচীন গ্রিক ও রোমান নীতির যে নীতিগুলো আছে সেগুলোর উপর ডিপেন্ড করে নিও ক্লাসিক্যাল এজটা তৈরি হচ্ছে। কারণ এখন ব্যাপারটা হচ্ছে যে একটা দেশ পূর্বে থেকে থাকবে বলেই না নতুন করে দেশ হয়। যেমন এই যে আমরা 1971 সালে স্বাধীন হলাম, তো পূর্বে থেকে একটা পূর্ব পাকিস্তান ছিল বলে না আজকে নতুন করে বাংলাদেশ আমরা পেয়েছি। যদি পূর্ব পাকিস্তান না থাকতো তাহলে নতুন করে বাংলাদেশ এখানে হতো না। তো আগে থেকে ক্লাসিক্যাল একটা নিয়ম নীতি ছিল, সেই নিয়ম নীতিটাকে সংস্করণ করে নিও ক্লাসিক্যাল করা হচ্ছে। বুঝতে পারছেন? জি ভাইয়া। তো এই সময়কালটাতে নিও ক্লাসিক্যালে, এই সময়কালে মূলত হচ্ছে লেখকগণ এই প্রাচীন গ্রিক এবং প্রাচীন যে রোমান আছে এই রোমান সাহিত্য, সেই সময়কার নাটক, পাশাপাশি সেই সময় যে কাব্যগুলো, যে পোয়েট্রি গুলো প্রকাশ হইতো বা লেখার যে স্টাইল গুলো ছিল সেইগুলোকে মূলত ফলো করা শুরু করলো এই নিও ক্লাসিক্যালে এসে। এই যুগে সাহিত্যকর্মে আবেগের চেয়ে যুক্তি ও বিবেচনাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ইমোশনাল, এই যে আমাদের ইমোশনালটা আছে, ইমোশনাল এটাকে বেশি গুরুত্ব না দিয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে লজিকটাকে, আর্গুমেন্টটাকে। ক্লিয়ার? জি ভাইয়া। এবং এই যে সাহিত্যকর্মগুলো পাবলিশড হচ্ছে, এই সাহিত্যকর্মের মূল উদ্দেশ্য ছিল নৈতিক শিক্ষা দান করা, মোরাল এডুকেশন। মোরাল এডুকেশন বা নৈতিক শিক্ষা দান করাই ছিল আমাদের এটার উদ্দেশ্য। ক্লিয়ার? জি ভাইয়া। বা মোরাল এডুকেশন না বলে টিচিং বলতে পারি, CHING, মোরাল টিচিং। টিচিংটা বেস্ট, মোরাল টিচিং। এবার পরবর্তীতে আসেন, আমাদের এই নিও ক্লাসিক্যাল এজটাকে মূলত ভাগ করা হয়েছে 3টা ধাপে। প্রথমত যেটা আমরা পাই সেটা হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড। তারপরে আমরা পাবো হচ্ছে অগাস্টান পিরিয়ড। কি পাচ্ছি আমরা?
Augustan period. বা এটার আরেকটা নাম হচ্ছে দা এজ অফ পোপ। দা এজ অফ পোপ। এবং এরপরে আমরা পেতে পারি 3 নম্বরটা, সেটা হচ্ছে দা এজ অফ সেন্সিবিলিটি। দ্য এজ অফ সেন্সিবিলিটি, অথবা এজটাকে আরেক নামে ডাকা হয়, সেটা হচ্ছে দ্য এজ অফ জনসন। দ্য এজ অফ জনসন। এখন আমরা যদি সময়টা খেয়াল করি, সময়টা যদি দেখি, আচ্ছা এই যে রেস্টোরেশন পিরিয়ড আছে, এই রেস্টোরেশন পিরিয়ডকে আবার দ্য এজ অফ ড্রাইডেনও কিন্তু বলা হয়। দ্য এজ অফ ড্রাইডেন। এখন খেয়াল করেন, এই যে আমাদের রেস্টোরেশন পিরিয়ড, এটার যে ডিউরেশনটা, এটা হচ্ছে 1660 থেকে 1700 সাল পর্যন্ত। দেন আমাদের অগাস্টান পিরিয়ড বা দ্য এজ অফ পোপ, এটা হচ্ছে আমাদের 1700 থেকে 1745 সাল পর্যন্ত। আচ্ছা, এরপরে খেয়াল করেন, আমাদের হচ্ছে এজ অফ সেন্সিবিলিটি বা হচ্ছে এজ অফ জনসন, এটা হচ্ছে কিছু কিছু বইয়ে আপনারা পাবেন হচ্ছে যে 1745 থেকে মূলত 1798 পর্যন্ত বলতে পারি, আবার কিছু কিছু জায়গায় এটাকে 1785 সাল পর্যন্ত পেতে পারেন। তো এগুলো নিয়ে ঝামেলা হওয়ার কিছু নাই। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, খাতা লেখার সময় যদি দুইটাই দিয়ে দেন, যে 1745 তারপরে অবলিক দিয়ে 1797। সমস্যা নাই, এটাতে হচ্ছে যদি আপনি ইংল্যান্ডের, এখানে একটু বিবেচনাটা বলি, যখন আপনি ইংরেজি সাহিত্যের দিক থেকে চিন্তা করবেন, তখন আপনি 85 পর্যন্ত লিখতে পারেন। তবে এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে এর পরে 85-র পরে কি এই যে 89 সালে, 90 সালে, 91, 92 এই সময় কি কোনো সাহিত্য লেখা হয় নাই? যখন উইলিয়াম ব্লেকের যে আমরা সংস অফ ইনোসেন্স এন্ড সংস অফ এক্সপেরিয়েন্স পড়ি, সেটা কত সালে পাবলিশ হয়েছিল? 1789 আর 1794। 1794। তাহলে এই সময় কি কোনো সাহিত্য প্রকাশিত হয় নাই? হয়েছে। তো এটাকে আমরা তখন কি বলবো? এই যে সাহিত্যের দিক থেকে আমরা 98টাকেই ধরে নিতে পারি। কিন্তু যদি আমাদের এখানে চিন্তা করা হয় আমাদের কিসের ক্ষেত্রে, রাজনৈতিক দিক থেকে, এখানে যে রাজা সেই সময় ক্ষমতায় ছিল, সেই রাজার দিক থেকে যদি দেখি, তাহলে হচ্ছে 1785। বুঝতে ভাই পারছেন? আমাদের লিটারেচার বই আছে না, ওখানে হ্যাঁ। 1785 দেওয়া আছে। লিটারেচার বই কোনটা? ABC and English literature। হ্যাঁ, সেটা তো হয়, সেটাতে তো 85 আছে, এবং আমি সেজন্য দুইটাই উল্লেখ করেছি। তবে 98টা আপনি খুব বেশি পাবেন না, তবে বাইরের দেশের কিছু বইগুলোতে আমরা এটা দেখতে পাই। ওকে, আমাদের দেশের যে বইগুলো আছে, এটাতে ওই যে ফ্রান্স রেভলিউশন যেটা ছিল, ফরাসি বিপ্লব, এই ফরাসি বিপ্লবের জন্ম মূলত 85 পর্যন্তই ধরা হতো, কিন্তু পরে ধরা হতো না। কিন্তু আমরা যদি সাহিত্যের দিক থেকে খেয়াল করি, তাহলে আমরা কি এই যে 85 থেকে যে কথাটা বললাম, 1785 থেকে 1798 সাল পর্যন্ত কি আমাদের কোনো সাহিত্য প্রকাশিত হয় নাই? তাহলে অবশ্যই হয়েছে। যেহেতু হয়েছিল, তাহলে এই সময়টাকে আমরা সাহিত্যের বাইরে ধরতেছি কেন? তাহলে আমরা এই সময়টাকে আমরা কি বলবো, কোন এজের মধ্যে ফেলবো? আপনি কি বলতে পারবেন যে এটা হচ্ছে রোমান্টিক এজ? বলেন। যেহেতু রোমান্টিক এজ 1798-তে শুরু হয়েছে, সেজন্য এটাকে নিউ ক্লাসিক্যাল Romantic দিয়ে age। দেন। আবার এখানে আরেকটা বিষয় যদি খেয়াল করেন, এই যে 1789 উইলিয়াম ব্লেকের সংস অফ ইনোসেন্স, আর 94তে হচ্ছে সংস অফ এক্সপেরিয়েন্স, এগুলোকে আবার কিন্তু বৈশিষ্ট্য আকারে যদি চিন্তা করা হয়, তাহলে এগুলো খুবই সহজ সাবলীল, সাবজেক্টিভিটি উপস্থাপন করেছে, ইমাজিনেশন আছে, দেন হচ্ছে আমরা এখানে হচ্ছে নেচারকে পাই, অর্থাৎ এখানে রোমান্টিক এজের বৈশিষ্ট্যগুলোকে পাই।
তো এই জন্য এই জায়গাটা নিয়ে কেউ ভেজালে সবসময় যায় না, এটা যেভাবে যে পারে চুপ করে থাকে, এই জিনিসটা চিন্তা করে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন এই বিষয় এই জায়গা থেকে? না ভাইয়া। তাহলে যদি এখন প্রশ্ন আসে, ব্রিফ, হোয়াট ইজ নিওক্লাসিক্যাল, কি উত্তর করব? যদি এটা প্রশ্ন আসে হোয়াট ইজ বাংলায় নিওক্লাসিক্যাল, বলবো? তাহলে কি লিখতে পারি পরীক্ষার উত্তরে? কি লিখতেছি পড়েন। Neoclassical means Return to the classical ideas of of Greek and Roman art, focusing on discipline, harmony and order, এই জিনিসটা আমরা তখন বলতে পারবো। ক্লিয়ার? জি ভাইয়া। কোনটাতে স্পষ্ট দেখা যায় বলেন? কালো ব্যাকগ্রাউন্ডটাতে নাকি এটাতে? কালোটাতে। কালোটা। কিরে বাবা, তাহলে এই যে আমরা দেখতেছি এখানে আমাদের হোয়াট ইজ নিওক্লাসিক্যাল, এটার ডেফিনেশনটা বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? বলেন। না ভাইয়া। ওকে, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা এর পরবর্তীতে যাই। আচ্ছা, সহজ কথায় যদি এই জিনিসটাকে বলি, নিওক্লাসিক্যাল সাহিত্য সম্পর্কে যদি কখনো মাথায় চিন্তা আসে, তাহলে সর্বপ্রথম যে চিন্তাটা আনবেন সেটা হচ্ছে নিওক্লাসিক্যাল সাহিত্য মানে হাইপারবল নাই, অতিরঞ্জিত ব্যাপারটা বা অতিরঞ্জিত আবেগটা নাই, অতিরিক্ত ইমোশনটা থাকবে না। তাহলে কি হবে, বরং এখানে ওই যে মেটাফিজিক্যালের যে লজিক বা লজিক্যাল বা আর্গুমেন্টেটিভ ব্যাপারটা থাকতো, যুক্তিপূর্ণ বা হচ্ছে নিয়ন্ত্রিত ভাবনা, এই জিনিসটাই আমরা দেখতে পাবো। ওকে, জি। যেমন এখানে আমরা স্যাটায়ার দেখতে পাবো, স্যাটায়ার জিনিসটাকে আমরা এখানে দেখতে পাবো। পাশাপাশি হচ্ছে এই যে আমাদের ইমিটেশন দেখতে পাবো, যেটা আমাদের ক্লাসিক্যাল লেখাগুলোতে ছিল। এরিস্টটলের পোয়েটিক্স পড়েছেন? আপনারা তো সেকেন্ড ইয়ার, আপনাদের তো পোয়েটিক্স নাই। ওই যে আমরা হচ্ছে ইডিপাস রেক্সের ট্রাজিক হিরোর একটা প্রশ্ন পড়েছি না? হ্যাঁ। সেখানে আমরা কি কি দেখেছি? নোবেল বার্গ, গুডনেস, হ্যামার্শিয়া, হুব্রিস, পিটিএন ফেয়ার, ক্যাথারসিস। এগুলো দেখি না? তো এগুলো কোথা থেকে আসছে? হ্যাঁ। কে বলছে এগুলো? এরিস্টটল। অ্যারিস্টটল। কোথায় বলেছে? পলিটিক্স এর মধ্যে।
সেখানে আমরা এই ইমিটেশনের ব্যাপারটা দেখতে পাবো। তারপর হচ্ছে আমাদের এখানে সিম্পলিসিটি ব্যাপারটা থাকবে। সিম্পলিসিটি ব্যাপারটা থাকবে এখানে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, এরপরে এখন আসেন আমাদের এই নিও ক্লাসিক্যাল এজের স্লোগান। নিও ক্লাসিক্যাল এজের একটা স্লোগান ছিল, সেই স্লোগানটা হচ্ছে আর্ট ফর হিউম্যানিটি। আর্ট ফর হিউম্যানিটিস শেক, SAKE, আর্টস ফর হিউম্যানিটিস শেক। দেন আমরা দেখবো হচ্ছে নট আর্ট ফর আর্টস শেক। এটা হচ্ছে আমাদের নিওক্লাসিক্যাল এজের স্লোগান। অর্থাৎ এর বাংলাটা হচ্ছে, লিখে নিতে পারেন, শিল্প রচনার জন্য নয়, মানবতার জন্য শিল্প। বুঝতে পারছেন? শিল্প রচনার জন্য নয়, মানবতার জন্য শিল্প। এটা কোন এজের? নিওক্লাসিক্যাল। আরেকটা জিনিস এর সাথে গুলাই ফেলতে পারেন, সেটা হচ্ছে রোমান্টিক এজ। বলেই নেই রোমান্টিক এজ। এই রোমান্টিক এজের স্লোগান হচ্ছে, রোমান্টিক এজের স্লোগানটার সাথে এই স্লোগানটার কিছুটা মিল আছে, এই জন্য অনেকে বলতে পারেন যে ভাইয়া গুলাই ফেলতে পারেন। তাহলে আর্ট ফর আর্টস শেক, এটা হচ্ছে আমাদের রোমান্টিক এজের মূলত হচ্ছে যে স্লোগান। ওকে? জি ভাইয়া। শিল্পের জন্য শিল্প, আর্ট ফর আর্টস শেক, শিল্পের জন্য শিল্প। তাহলে এবার চলেন আমরা রেস্টোরেশনে চলে যাই। নিওক্লাসিক্যাল ক্লিয়ার? কথা বলেন। জি ভাইয়া। রেস্টোরেশন পিরিয়ড সময়কালটা হচ্ছে আমাদের 1660 থেকে 1700 পর্যন্ত, তাই তো? ভাইয়া নিউ ক্লাসিক্যাল এই যে স্লোগানটা তো আরেকবার বলেন। কি বলবো? নিওক্লাসিক্যাল এই যে স্লোগানটা, নিওক্লাসিক্যাল এজের স্লোগান তো এই যে আর্ট ফর, এখানে দেখেন লেখা আছে, নিওক্লাসিক্যাল এজের স্লোগান হচ্ছে আর্ট ফর হিউম্যানিটিস শেক, আর্ট ফর হিউম্যানিটিস শেক, নট আর্ট ফর আর্টস শেক। ওকে ভাইয়া। নট আর্ট ফর আর্টস শেক, আর্ট ফর আর্টস শেক এটা হচ্ছে আমাদের রোমান্টিক এজের স্লোগান। আর আমাদের নিওক্লাসিক্যালটা হচ্ছে আর্ট ফর হিউম্যানিটিস শেক। ক্লিয়ার? জি ভাইয়া। শিল্প রচনার জন্য নয়, মূলত হচ্ছে মানবতার জন্য শিল্প, এটা বলা হয়। আর রোমান্টিক এজে বলা হয় আর্ট ফর আর্টস শেক। এটা এভাবে মনে রাখতে পারেন যে নিওক্লাসিক্যালে শুধু এটা কিন্তু পুরোটাই, এটা আবার কেউ ভাইবেন না, এটা কিন্তু পুরোটাই হচ্ছে নিওক্লাসিক্যালের। নিওক্লাসিক্যালে বলা হচ্ছে আর্ট ফর হিউম্যানিটিস শেক, নট আর্ট ফর আর্টস শেক। তো খেয়াল করবেন যে আর্ট ফর আর্টস শেক এটা হচ্ছে রোমান্টিক এজের। এই দেখেন এইটুকু হচ্ছে আমাদের রোমান্টিক এজের, তাহলে এটা নিওক্লাসিক্যালের না, না মানে হচ্ছে নট, নট দিয়ে বুঝিয়ে দিলেন যে না এটা না, তাহলে কি হবে? আর্ট ফর হিউম্যানিটিস শেক। তাহলে এই পুরোটাকে যখন আপনি একসাথে লিখতে পারবেন, আর্ট ফর হিউম্যানিটিস শেক, নট আর্ট ফর আর্টস শেক, যখন এটা লিখতে পারবেন তখন সেটা হয়ে যাবে আমাদের নিওক্লাসিক্যাল এজের স্লোগান। আর রোমান্টিক এজের স্লোগানটা আপনার এটার মধ্যে মুখস্থ হয়ে যাবে, যেমন আর্ট ফর আর্টস শেক। ক্লিয়ার হয়েছে? জি ভাই। জি। আচ্ছা, এরপরে যে বিষয়টা বলতেছিলাম যে আমরা হচ্ছে আরে পোকা মোকা যে কোথা থেকে আসে। আচ্ছা, এরপর আমরা আলোচনা করব আমাদের রেস্টোরেশন পিরিয়ড। এই রেস্টোরেশন পিরিয়ডটা 1660 সালে শুরু হলো অলিভার ক্রomwell এর মৃত্যুর সঙ্গে সঙ্গে।
পিউরিটান বা গণতান্ত্রিক যুগের পরিসমাপ্তি ঘটলো। সেই সঙ্গে নাটক থিয়েটারের উপর নিষেধাজ্ঞারও ইতি ঘটলো। এই যে আমাদের অলিভার ক্রomwell যখন ক্ষমতায় আসলো, যদি আগের ক্লাসগুলো করেন হয়তো আমাদের হাসনাত ভাই এই জিনিসটা বলেছিল, সেই সময় থিয়েটারকে বন্ধ করে দেওয়া হয়েছিল, করেছিলেন? জি ভাইয়া। সেই সময় থিয়েটারকে বন্ধ করে দেওয়া হয়েছিল। তাহলে এই পরবর্তীতে রেস্টোরেশন পিরিয়ডে যখন ক্রomwell ক্ষমতায় থেকে চলে গেল, মারা গেল, তখন মূলত হচ্ছে এই নতুন করে যখন রেস্টোরেশন শুরু হলো, তখন আবার থিয়েটার পুনঃপ্রতিষ্ঠা হইলো। ক্লিয়ার? জি ভাইয়া। তখন আবার মূলত আমাদের থিয়েটারের পুনঃপ্রতিষ্ঠা হওয়া শুরু হইলো। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে 1660 খ্রিস্টাব্দ, আমাদের 1660-এ, এই 1660 সালে এসে মূলত হচ্ছে আমাদের 1660 থেকে 1700, সময়টা হচ্ছে 40। হ্যাঁ, এই 40 বছর মূলত হচ্ছে, এই 40 বছর আমাদের ইংরেজি সাহিত্যে দ্য রেস্টোরেশন পিরিয়ড নামে পরিচিত হইলো। এই সময় কে ক্ষমতায় থাকলো? কিং কে ছিল? চার্লস দ্য সেকেন্ড ছিল এই সময় কিং। এবং এই চার্লস দ্য সেকেন্ডকে মূলত আমাদের ক্ষমতায় অধিষ্ঠিত করার মাধ্যমে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সাথে সাথে ইংরেজি সাহিত্য চর্চার ঐতিহ্যটাও পুনরুদ্ধার করা হইলো বা রেস্টোর হইলো। এখানে থিয়েটার রেস্টোর হইলো, সাহিত্য সমালোচনাগুলো বা সাহিত্য লেখালেখি এগুলো রেস্টোর হইলো। যেমন জন মিল্টন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনার জন্য এই যে দ্য এজ অফ মিল্টন বলে অভিহিত হয়, এই এজটাকে বা এই এজটার নির্দিষ্ট একটা সময়কে বলা হয় দ্য এজ অফ মিল্টন। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, একটু শুধু আমি একটা মেসেজ দিয়ে দিই। থার্ড ইয়ারে ক্লাস আছে তো। আচ্ছা, তো এখানে আমি যে কথাটা বলতেছিলাম যে এই সময় এজ অফ মিল্টন বলেও মূলত এই যুগটাকে অভিহিত করা হয়। আবার জন ড্রাইডেনও এই মানে এই সময়ে লেখালেখি করেছিল, এই জন্য জন ড্রাইডেনের নাম অনুসারে এই এজটাকে দ্য এজ অফ ড্রাইডেনও বলা হয়। দ্য এজ অফ ড্রাইডেন, মনে থাকবে এগুলো? জি ভাইয়া। এখন এই যুগের সব থেকে বড় যে বৈশিষ্ট্যগুলো আছে, ফিচার, যে ফিচার গুলো আছে, প্রথমত হচ্ছে স্যাটায়ার। আমি শুরুতেই বলেছিলাম না স্যাটায়ারের কথা? তো এই যুগের যে সাহিত্যগুলো ছিল, এই সাহিত্যগুলোর প্রধান বৈশিষ্ট্য ছিল স্যাটায়ার। মেইনলি এই সময় আমাদের গালিভার ট্রাভেলস নাম শুনেছেন? জি ভাইয়া। গালিভার ট্রাভেলস জন ড্রাইডেনের লেখা একটা স্যাটায়ার। এই যুগে বা এই সময়টাতেই তিনি লিখেছিলেন, এই জন্য এটাকে একটা স্যাটায়ারিস্ট যুগ বলা যায়। পরবর্তীতে 1662 সালে আমাদের স্যার আইজাক নিউটনের বিভিন্ন রকম আবিষ্কার হয়। এই এজটাতেই 1662 সালে, খেয়াল করেন কোন সময়ে, 1662 সালের দিকে আমাদের যে নিউটন সাহেব আছে, বিজ্ঞানী নিউটন, এই বিজ্ঞানী নিউটন মূলত হচ্ছে যে তার অনেকগুলো আবিষ্কার মূলত হচ্ছে প্রকাশ করেন। তারপর ইংল্যান্ডে এই সময় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হয়। এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে 3। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা শিল্পায়ন মূলত হচ্ছে শুরু হয়েছিল। খেয়াল করেন কোন সময়টা, 1660 থেকে শুরু করতেছে এই সময়টাতে। এই যে সাম্রাজ্যবাদ,
ইংল্যান্ডের যে সাম্রাজ্যবাদ এটা কিন্তু এই সময় ভরপুর ভাবে শুরু হয়, বুঝতে পারছেন? প্রায় আমার যতদূর মনে পড়ে 1657 সালের দিকে, না 1657 না, মানে ইংল্যান্ড সর্বপ্রথম আমাদের ভারতবর্ষে এসেছিল, আমার সঠিক সময়টা মনে নেই, কারণ আমরা জানি যে 1757-তে হচ্ছে আমাদের পলাশির যুদ্ধ হয়েছিল। তো এর পূর্বে স্যার, যতদূর আমার মনে পড়ে এটা 1657 হওয়ার কথা। 100 বছর পূর্বে, 100 বছর পূর্বে তারা এসেছিল। 100 বছর পরে তারা হচ্ছে ভারতবর্ষের মূলত হচ্ছে ক্ষমতা নিজের হাতে নেওয়া শুরু করেছিল। তো এই সালটা একটু দেখে 1698 নিতে হবে, এটা ভুল হইতে পারে। 1698 সালে ভাস্কো দা গামা আসে না? কোন সময়? 1698 সালে। হ্যাঁ, এটা কত 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 সাল ছিল? 1698। 1698, তার আগে থেকে শুরু হয়েছিল তো। ও, একটু এটা গুগল করে দেখে নেওয়ার দরকার, মানে আমার সঠিক সময়টা মনে নেই। আচ্ছা, ব্রিটিশরা এখানে গুগলে যেটা বলছে যে ব্রিটিশরা প্রথম ভারতে আসে মূলত 1608 সালে। 1608 সালে তারা সর্বপ্রথম ভারতে আসে এবং হচ্ছে যে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হয়ে সুরাট বন্দরে পৌঁছায়। এরপরে আরো নানান রকমের ঘটনা ঘটেছিল। তো এই 1608 থেকে মূলত তাদের এই সাম্রাজ্যবাদটা কিন্তু প্রতিষ্ঠা হওয়া শুরু হয়েছিল। এটা মেইনলি শুরু হয়েছিল এলিজাবেথান এজের সেই সময় থেকে। এই মানে ইংল্যান্ড বা ব্রিটিশ সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করতেছিল এলিজাবেথান এজের সেই সময় থেকেই। কিন্তু এই সময় এসে এই 1660-এর পরে চার্লস দ্য সেকেন্ড যখন ক্ষমতায় আসলো, তিনি বড় বড় কলকারখানা, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পায়ন অথবা শিল্পায়ন এগুলো প্রতিষ্ঠা করা শুরু করলেন, ব্যবসাগুলোকে আরো অনেক বড় করা শুরু করলেন। ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। এই সময় আমাদের পলিটিক্যাল পার্টি, থার্ড ইয়ারের কেউ আছেন? এই সময় আমাদের পলিটিক্যাল পার্টি ছিল দুইটা। কয়টা? দুইটা। একটা ছিল হুইগস পার্টি, আরেকটা ছিল টরিস পার্টি। এগুলো প্লুরাল করে দেওয়া হয়েছে। যদি সিঙ্গুলার চিন্তা করেন তাহলে এটা হচ্ছে আমরা হুইগ বলবো, WHIG হুইগ, আর এটা হচ্ছে TORY টরি, হুইগ আর টরি, এই দুইটা পার্টি ছিল। এখন এই যে হুইগ পার্টি, এটা ছিল সরকার বিরোধী দল। এই যে আমাদের এখানে হুইগ পার্টি, এই হুইগ পার্টি এরা হচ্ছে এগেইনস্ট দ্য কিং। এগেইনস্ট দ্য কিং অর্থাৎ সরকার বিরোধী দল। আর যারা ছিল টরি পার্টি, এই যে টরি পার্টি, এই টরি পার্টিটা ছিল মূলত এরা পার্লামেন্টকে সাপোর্ট করত বা সরকারকে সমর্থন করত। অন দা ফেভার অফ কিং, অর্থাৎ একটা দল বা একটা পার্টি সরকারকে সমর্থন করত, একটা পার্টি সরকারের বিরোধিতা করত। বুঝতে পারছেন? এই সময় এই দুইটা পার্টি ছিল, এটা ছিল রাজনৈতিক প্রেক্ষাপট। এই সময়ে মূলত আমাদের একটা বিখ্যাত কবিতা আছে, থার্ড ইয়ারে পাবেন, অ্যাবসালম এন্ড একিটোফেল। এই অ্যাবসালম এন্ড একিটোফেলের পুরো ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমাদের এই সময়ের, অর্থাৎ 1625 থেকে এই 1660-এর এই সময়টা বা 1660 1685 পর্যন্ত এই সময়টাতে আমাদের মূলত হচ্ছে ছিল। বুঝতে পারছেন? পরবর্তীতে 1695 সালে মত প্রকাশের স্বাধীনতা আসে।
আগে মত প্রকাশের স্বাধীনতা ছিল না, 1695 সালে মত প্রকাশের স্বাধীনতা শুরু হয় এবং আবার এই 1695 সালে মূলত ছাপাখানা, যে ছাপাখানাগুলো বন্ধ হয়ে গিয়েছিল সেই ছাপাখানাগুলো আবার চালু করা হয়। বুঝতে পারছেন? জি ভাই। এবং আমাদের এই সময়টাতে 1697 থেকে 1712 সালে আমাদের ভারতবর্ষের এই দিকটাতে বাংলার সুবেদার শাহজাদা আজিমুস শাসনকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুতান্তি, কলিকাতা, গোবিন্দপুর এই 3টা গ্রামে জমিদারি সনদ লাভ করে। জন চার্নকের প্রচেষ্টায় কলিকাতা বন্দর ও শহরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। অপরদিকে 1698 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপন করে, যেটা আমাদের চাকরির জন্য খুব গুরুত্বপূর্ণ। কত সালে বললাম ফোর্ট উইলিয়াম দুর্গ? 1698 সালে ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপন করা হয়। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? ভাইয়া দুর্গটার নাম আবার বলেন। ফোর্ট উইলিয়াম দুর্গ। কেন, এটা তো নাম পরিচিত থাকার কথা। এটা কোথায় তাহলে অবস্থিত? ফোর্ট উইলিয়াম দুর্গ কলকাতায়। কলকাতায়, কলকাতায় অবস্থিত ছিল। আচ্ছা, এরপরে যদি খেয়াল করেন, আমরা এরপরে যাব হচ্ছে আমাদের এই রেস্টোরেশন যুগের যে লেখক বা গুরুত্বপূর্ণ কয়েকজন লেখক বা পোয়েট অথার যারা গুরুত্বপূর্ণ ছিল তাদের কাছে যাই। তো এখানে সর্বপ্রথম আমরা যে লেখকটাকে জানবো সে হচ্ছে আমাদের জন মিল্টন। খুব বিস্তারিত জানবো না, কারণ সংক্ষেপে জানতে হবে, অনেক সময় লাগবে না হলে। এই জন মিল্টন জন্মগ্রহণ করেছেন 1608 সালে, মৃত্যুবরণ করেন 1674 সালে। এনাকে মূলত হচ্ছে আমাদের জন মিল্টনকে এপিক পয়েটও বলা হয়। কি বলা হয়? এপিক পয়েট। তারপর তাকে বলা হয় ব্লাইন্ড পোয়েট, তাকে বলা হয় ব্লাইন্ড পোয়েট। দেন বলা হয় a great master of verse, great master of verse। তাকে মূলত আমাদের মহাকবিও বলা হয়। দেন হচ্ছে তিনি তার লেখা যে গুরুত্বপূর্ণ কবিতাগুলো তার মধ্যে হচ্ছে প্যারাডাইজ লস্ট, এটা একটা তার লেখা গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে প্যারাডাইজ রিগেইনড, GAINED, প্যারাডাইজ রিগেইনড। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ লেখা। আরো আছে অনেক ব্যাপার স্যাপার আছে। এই দুটো হচ্ছে তার বিখ্যাত এপিক, প্যারাডাইজ লস্ট, প্যারাডাইজ রিগেইনড। তার এলিজি পোয়েম আছে, গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তার এক বন্ধু ছিল এডওয়ার্ড কিং, সেই এডওয়ার্ড কিং এর মৃত্যু উপলক্ষে তিনি সেটা লিখেছিল। সেটার নাম হচ্ছে লাইসিডাস। অনেকবার পরীক্ষায় এসেছে, চাকরির পরীক্ষায়। লাইসিডাস, যেটা মূলত আমাদের 1637 সালে প্রকাশিত হয়েছিল। কার উদ্দেশ্যে লেখা? এটা একটা ইলিজি, এটা একটা ইলিজি। এটা হচ্ছে এডওয়ার্ড কিং, তার বন্ধু, তার ফ্রেন্ড এডওয়ার্ড কিং এর মৃত্যু নিয়ে লেখা ছিল। ওকে, তার লেখা একটা বিখ্যাত সনেট, নাম কি? অন হিজ ব্লাইন্ডনেস। এটা হচ্ছে তার লেখা বিখ্যাত সনেট। পাশাপাশি তার লেখা আমাদের বিখ্যাত হচ্ছে এই লেখা, এই কালিটা কি বোঝা যাবে? প্রোস বোঝা যায়? কম বোঝা যাচ্ছে নাকি?
ভাইয়া ব্যাকগ্রাউন্ডটাকে সাদা করে কালো পেন দিয়ে লেখা যেত না? হ্যাঁ যাবে। তাহলে সবগুলা কালারে মনে হয় দেখা যাবে ব্যাকগ্রাউন্ড সাদা করলে। হ্যাঁ তা তো সমস্যা নেই। ওনার লেখা বিখ্যাত একটা প্রোজ হচ্ছে এরোপাগাটিকা, এরোপাগিটিকা, এরোপাগিটিকা। এটা হচ্ছে তার লেখা বিখ্যাত একটা প্রোজ। তার লেখা আর একটা এসে আছে, এসে। তার লেখা একটা এসে হচ্ছে আমাদের অফ এডুকেশন। ফ্রান্সিস বেকনের মতো লেখার চেষ্টা করেছিলেন, অফ এডুকেশন। ক্লিয়ার? জি ভাইয়া। এরপরে আমরা আরেকজন কবি সম্পর্কে জানি, এনার নাম হচ্ছে জন ড্রাইডেন। জন ড্রাইডেন, যিনি মূলত হচ্ছে জন্মগ্রহণ করেছেন 1631 সালে, 1631 সালে, মৃত্যুবরণ করেছেন 1700 সালে। এই যে জন ড্রাইডেন, এই জন ড্রাইডেনকে বলা হয় দ্য ফাদার অফ মডার্ন ইংলিশ ক্রিটিসিজম। দ্য ফাদার অফ মডার্ন ইংলিশ ক্রিটিসিজম। ওকে, জি। ফার্স্ট পোয়েট লরেট, ফার্স্ট পোয়েট লরেট অফ ইংল্যান্ড। জন ড্রাইডেন ছিল আমাদের ফার্স্ট পোয়েট লরেট। এই জন ড্রাইডেনের লেখা হচ্ছে অ্যাবসালম একিটোফেল, যে কবিতাটা আপনারা থার্ড ইয়ারে পড়বেন। তাকে হচ্ছে বলা হতো গ্লোরিয়াস জন, GLORIOUS, গ্লোরিয়াস JOHN, গ্লোরিয়াস জন। এই উপাধিটা তাকে কে দিয়েছিল? স্যার অল্টার স্কট। অল্টার, স্যার অল্টার স্কট, তিনি হচ্ছে আমাদের এই উপাধিটা দিয়েছিলেন। ওকে, এনার লেখা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার স্যাপার আছে। মূলত হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ আরো এনার লেখা হচ্ছে আমাদের চাকরির পরীক্ষাতে আসে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার হচ্ছে আমরা লিখি হচ্ছে উইলিয়াম কনগ্রিভ। এটাতে যে ব্রাইটনেসটা বেশি আসে না, সাদা কালারে। 1670 থেকে 1729 এই সময়কাল তিনি হচ্ছে পৃথিবীতে ছিলেন। তিনি হচ্ছেন আমাদের ইংলিশ ড্রামাটিস্ট। তিনি হচ্ছে আমাদের ইংলিশ ড্রামাটিস্ট। তিনি কিন্তু কখনো বিয়ে করে নাই, এই জন্য উইলিয়াম কনগ্রিভকে বলা হয় আমাদের কি বলা হয়? ব্যাচেলর পোয়েট। কি বলা হয়? ব্যাচেলর পয়েন্ট। তিনি হচ্ছে আমাদের কমেডি অফ ম্যানার্স, কমেডি অফ ম্যানার্স এর জন্য সুপরিচিত ছিল, অনেক বেশি বিখ্যাত ছিল, অনেক বেশি সুপরিচিত ছিল বা বিখ্যাত ছিল। তারপর ইনি হচ্ছে
ফ্রেন্ড অফ জোনাথন সুইফট। জোনাথন সুইফটের বন্ধু ছিল উইলিয়াম কলগ্রিপ। আমাদের উইলিয়াম কলগ্রিপের লেখা একটা গুরুত্বপূর্ণ লেখা হচ্ছে আমরা পড়ব, সেটা হচ্ছে আমাদের দা, এগুলো অন্য কালার বোঝা যায়, বোঝা যাবে না তো মনে হয়, যাচ্ছে। দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, থার্ড ইয়ারে আছে। এটা একটা বিখ্যাত কমেডি যেটা 1700 সালে প্রকাশিত হয়েছিল। এটা হচ্ছে একটা কমেডি, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। আপনাদের জাহিদ ভাইয়া পড়ায়। এখানে কে কার বউকে নিয়ে পালায়, কতগুলো কাপল, মানে কাপলের হিসাব নাই। ইয়ং ছেলেগুলো বৃদ্ধ মহিলার সাথে প্রেম করে শুধুমাত্র তার নাতনিকে পাওয়ার জন্য, এরকম নানান ব্যাপার স্যাপার দেখবেন। ওকে, ওইটা আরেকবার, ওই গল্পটা আরেকবার রিপিট করতে বলি। কোনটা? দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। এটা ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে একটা কমেডি, আমাদের ও, 1700 সালে প্রকাশিত হয়েছিল, উইলিয়াম কনগ্রিপের লেখা। ঠিক আছে। আচ্ছা, এরপরে খেয়াল করেন, আমাদের আরেকজন কবি হচ্ছে জন লক। জন লক, CKE, জন লক। ইনি জন্মগ্রহণ করেছিল আমাদের 1632 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1714 সালের দিকে। ওকে, সরি 1704 সালে, 14 তো হবে না, 4। সালের দিকে তিনি মৃত্যুবরণ করেন। এনাকে বলা হয় ফাদার অফ মডার্ন ডেমোক্রেসি। ফাদার অফ মডার্ন ডেমোক্রেসি। তারপরে এনাকে আবার বলা হয় ফাদার অফ ক্লাসিক্যাল লিবারেলিজম। বুঝতে পারছেন? এনার লেখা গুরুত্বপূর্ণ কিছু আছে, তার মধ্যে দুইটা খুব বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আমাদের টু ট্রাইসিস অন গভর্নমেন্ট। দেন হচ্ছে ওনার লেখা আরেকটা যেটা মাথায় রাখতে পারেন, সেটা হচ্ছে এলিমেন্টস অফ ন্যাচারাল ফিলোসফি। আচ্ছা, ফিলোসফি। ন্যাচারাল ফিলোসফি, এই দুইটা হচ্ছে ওনার লেখা গুরুত্বপূর্ণ, মূলত হচ্ছে বিখ্যাত ওনার লেখা সাহিত্যকর্ম। ওকে, এরপরে আমরা হচ্ছে জানবো হচ্ছে আমরা জন বানিয়ান নামে একজন লেখক আছে। জন বানিয়ান, BUNY, না AN হবে, এটা হচ্ছে AN, জন বানিয়ান। এই জন বানিয়ান মূলত হচ্ছে জন্মগ্রহণ করেছে 1628 সালে এবং মৃত্যুবরণ করেছে 1688 সালে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট মানে লেখক হচ্ছে আমাদের জন ড্রাইডেন, উইলিয়াম কনগ্রিপ
আর হচ্ছে আমাদের জন মিল্টন। এই তিনজনই মূলত হচ্ছে সব থেকে বিখ্যাত লেখক ছিলেন। এর বাইরে আমরা হচ্ছে এগুলো দেখতেছি, ওকে, যেগুলো অনেক সময় চাকরি পরীক্ষায় চলেই আসে। তো এই জন বানিয়ান ছিলেন আমাদের রিফরমেশন যুগের আন্দোলনের প্রতীক, যিনি মূলত পিউরিটান সৈন্য দলে যোগ দিয়েছিলেন। তিনি ছিলেন পিউরিটান পিরিয়ডের একজন প্রভাবশালী গদ্য লেখক এবং তার বিখ্যাত রচনা ছিল দ্য পিলগ্রিম প্রোগ্রেস। তার বিখ্যাত একটা লেখা ছিল যেটা হচ্ছে দ্য পিলগ্রিম প্রোগ্রেস, যেটাকে বাইবেলের পরেই স্থান দেয় খ্রিস্টানরা। দ্য পিলগ্রিমস প্রোগ্রেস, প্রোগ্রেস GRESS, দ্য পিলগ্রিম প্রোগ্রেস, এটা হচ্ছে এই মূলত বাইবেলের পরে এটাকে স্থান দেওয়া হয়। আর ইংল্যান্ডের সিভিল ওয়ারের সময় আর্মিদের পক্ষে কাজ করেছিলেন সে। এই সিভিল ওয়ার যে ঘটেছিল ইংল্যান্ডে, এই সিভিল ওয়ারে মূলত হচ্ছে সে যুদ্ধ করার বা সিভিল ওয়ারে আর্মিদের পক্ষে কাজ করার জন্য তাকে মূলত 12 ইয়ার্স জেল খাটতে ঘটেছিল। কতদিন জেল খেটেছিল? 12 বছর। 12 বছর তাকে জেল খাটতে হয়েছিল। তো তার লেখা বিখ্যাত দ্য পিলগ্রিম প্রোগ্রেস 1678 সালে প্রকাশিত হয়েছিল। 1678, এই 1678 প্রকাশিত হলো এবং এটাকে রিলিজিয়াস অ্যালেগরি বলা হয়। এটা এইটুকু আপাতত এনার সম্পর্কে জানলে হয়ে যাবে। আমরা নেক্সট হচ্ছে এরপরে যিনি আছেন, এরপরে হচ্ছে আমাদের আছে স্যামুয়েল বাটলার। স্যামুয়েল বাটলার, এই স্যামুয়েল বাটলার জন্মগ্রহণ করেন 1612 সালে, মৃত্যুবরণ করেন 1680 সালে। বেশিরভাগ লিটারেচার বইগুলোতে দেখবেন এই লেখকগুলোর নামই এখানে দেওয়া হয়েছে। ইনি একজন ছিল স্যাটায়ারিস্ট, ফেমাস পোয়েট, দেন ইনি ছিল হচ্ছে স্যাটায়ারিস্ট। ইনি ছিল একজন স্যাটায়ারিস্ট এবং বিশেষ করে তিনি বেশি পরিচিতি লাভ করেছিল তার একটা বিখ্যাত স্যাটায়ারিস্ট পোয়েম, মানে স্যাটায়ার পোয়েম, ব্যঙ্গাত্মক কবিতা। এই স্যাটায়ার পোয়েম যেটার নাম ছিল ভুলেই তো গেলাম, হুডিব্রাস মনে হয়, হ্যাঁ হুডিব্রাসই হবে। এবং ইনি কিন্তু আমাদের স্যামুয়েল বাটলার কিন্তু এই যে হোমারের লেখা যে ইলিয়াড এবং ওডিসি ছিল, এই ইলিয়াড এবং ওডিসির অনুবাদক ছিলেন, ট্রান্সলেট করেছিলেন ইংরেজিতে। তার মধ্যে এই অনেকেই করেছিল, তার মধ্যে স্যামুয়েল বাটলার একজন। বুঝতে পেরেছেন? সর্বশেষ আপনারা আছেন? জি ভাইয়া। সর্বশেষ আমরা হচ্ছে আজকে আফরা বেন, এই নামটা অনেকে শুনলে থাকবেন। আফরা বেন, এনার সম্পর্কে জানবো। ইনিও আমাদের এই এজের কবি। এই আফরা বেন 1640 সালে জন্মগ্রহণ করেছিল, 1640-এ জন্মগ্রহণ করেন এবং 1689 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। তার সম্পর্কে সেভাবে গুরুত্বপূর্ণ কিছু অতিরিক্ত কিছু বলার কিছু নাই। তিনি ছিলেন আমাদের এই রেস্টোরেশন যুগের বিখ্যাত একজন কবি এবং তিনি একজন নারী চরিত্রের কবি ছিলেন। তো সেই সময় নারীদেরকে এইভাবে লেখালেখির কাজে দেখা যায় না, এই জন্য এই আফরা বেন মূলত হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরবর্তীতে তিনি মূলত একটা নামে পরিচিত হয়েছিলেন যেটা বলা হয় মূলত হচ্ছে ওমেনিনা ওয়ার্ল্ড অফ মেন, ওমেন ইন আ ওয়ার্ল্ড অফ মেন নামে বিখ্যাত হয়েছিলেন। এবং তার লেখা বিখ্যাত সাহিত্যকর্ম হচ্ছে আমাদের 3rd ইয়ারে আছে, সেটা হচ্ছে অরনৌকো,
ORONOKO, ওরোনৌকো। এই ওরোনৌকো একটা স্লেভ ট্রেডিশন নিয়ে বা স্লেভ ট্রেড নিয়ে লেখা। এই ওরোনৌকো এটা এই জন্য আমাদের জন্য বিখ্যাত। এনার লেখা মানে মূলত হচ্ছে যে একটা ড্রামা বা হচ্ছে ছোট গল্প আমরা হচ্ছে ওরোনৌকো পড়বো থার্ড ইয়ারে। ক্লিয়ার? এখন জি ভাই। যে কথাটা বলতে চাচ্ছি, এই যে আমাদের নিওক্লাসিক্যাল এজের আমাদের নিওক্লাসিক্যাল পিরিয়ড যেটা আপনাদের বইয়ের মধ্যে লেখা আছে, নিওক্লাসিক্যাল পিরিয়ড 1660 থেকে 1798 পর্যন্ত। এখানে সুন্দর করে সাজানো আছে নিওক্লাসিক্যাল যুগ ইংরেজি সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ যুগ, 1660 থেকে 1798 সাল পর্যন্ত বিস্তৃত। এই সময় সাহিত্যে যুক্তি, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা ও প্রাচীন গ্রিক রোমান আদর্শের প্রভাব দেখা যায়। লেখকরা মনে করে সাহিত্য হওয়া উচিত যুক্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ এবং সমাজের শিক্ষাদায়ক আয়না। অপরদিকে ইংরেজি সাহিত্যে ক্লাসিক্যাল শব্দটা প্রথম ব্যবহার করেছেন রোমান লেখক আউলাস গেলিয়াস। তিনি ল্যাটিন ভাষায় ক্লাসিকাস শব্দটা ব্যবহার করেন, যার অর্থ ছিল উচ্চ শ্রেণীর লেখক বা ফার্স্ট ক্লাস রাইটার। আউলাস গেলিয়াস ছিলেন একজন রোমান লেখক ও চিন্তাবিদ। তিনি তার বিখ্যাত গ্রন্থ অ্যাটটিক নাইটস, যেটা ল্যাটিন নাম হচ্ছে নকটেস এটিকেই, এটাতে মূলত সর্বপ্রথম তিনি এই ক্লাসিকাস শব্দটা ব্যবহার করেন। এখানে তিনি দুইটা ভিন্ন শ্রেণীর লেখক বা শিল্পীর কথা বলেন, একটা হচ্ছে ক্লাসিকাস আর একটা হচ্ছে প্রোলেটারিয়াস। তো এখানে ক্লাসিকাস জিনিসটা কি, এই শব্দটা কোথা থেকে আসলো? এই ক্লাসিকাস হচ্ছে শব্দটা হচ্ছে আমাদের যে ক্লাসিক্স থেকে, যার অর্থ শ্রেণী বা গ্রেড। ক্লাসিকাস মানে প্রথম শ্রেণীর নাগরিক বা লেখক, প্রথম শ্রেণীর নাগরিক বা প্রথম শ্রেণীর লেখক। এউলাস গেলিয়াস এই শব্দটা ব্যবহার করেন ব্যবহার করেন সেরা মানের লেখক বা শিল্পী বোঝাতে। এরা ছিলেন শিক্ষিত, সাহিত্যিকভাবে দক্ষ এবং সমাজে সম্মানিত। তাদের রচনাটা ছিল উন্নত ভাষায়, শৃঙ্খলাবদ্ধ এবং নৈতিক শিক্ষা সম্পন্ন। তারা গ্রিক ও রোমান আদর্শে গড়ে ওঠা সাহিত্যকে অনুসরণ করতেন। এবং অপরদিকে প্রোলেটারিয়াস যেটা, এই প্রোলেটারিয়াসটা হচ্ছে এই শব্দের মূল অর্থ হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ। একটা হচ্ছে ক্লাসিকাস, একটা হচ্ছে প্রোলেটারিয়াস। যাদের সম্পদ বা শিক্ষা খুব কম ছিল, সাহিত্যে এই শব্দটা ব্যবহার করা হয় কম গুণ সম্পন্ন বা সাধারণ মানের লেখক বোঝাতে। এউলাস গেলিয়াস এই লেখায় প্রোলেটারিয়াস লেখকদের মানে ছিল যাদের লেখার শিক্ষাদায়ক বা আদর্শ নয়, শিক্ষাদায়ক নয় বা আদর্শ নয়, বরং সাধারণ বা নিচু স্তরের। এরা হয়তো লেখক ছিলেন কিন্তু তাদের লেখাটা শৃঙ্খলাবিহীন, গভীরতা কম এবং সাহিত্যিক মানে তারা দুর্বল ছিলেন। এদের সমাজে মর্যাদা কম ছিল। এরা আবেগ নির্ভর, ব্রুট ভাষা এবং অগোছালো ভাব ব্যবহার করতেন। এরপর এখানে ধাপে ধাপে ক্লাসিক্যাল রীতির যাত্রা আছে, অর্থাৎ বিস্তারিত ভাবে আপনাদের আলোচনাটা আছে। যদি ধীরে ধীরে পড়েন বুঝবেন। গ্রিক সাহিত্য বা গ্রিক লিটারেচার, প্রাচীন গ্রিসে খ্রিস্টপূর্ব 5ম থেকে 4র্থ শতাব্দীতে হোমার, সফোক্লিস, প্লেটো, এরিস্টটল এদের মতো লেখকরা মূলত হচ্ছে আমাদের উচ্চমানের সাহিত্য ও দর্শন রচনা করেন। তাদের সাহিত্যিক বৈশিষ্ট্য ছিল যুক্তি, ভারসাম্য, নৈতিক শিক্ষায় পরিপূর্ণ, পাশাপাশি শৃঙ্খলাবদ্ধ ছিল। এবং এগুলোকেই বলা হয়েছিল ক্লাসিক্যাল আইডিয়াস বা সেই সময়ের লেখার আদর্শগুলো। ক্লিয়ার? পরবর্তীতে যদি খেয়াল করি, ল্যাটিন সাহিত্য আসে। ল্যাটিন সাহিত্য জিনিসটা কি? রোমানরা গ্রিকদের সাহিত্যকে অনুসরণ করা শুরু করে। এই যে ল্যাটিন ভাষার মানুষরা, রোমান যারা, তারা গ্রিকদের ভাষাটাকে বা গ্রিক সাহিত্যকে ফলো করা শুরু করলো এবং নিজস্ব রোমান সাহিত্য গড়ে তুললো সেখান থেকে। লেখক যেমন ভার্জিল, সিসেরো, হোরেস প্রভৃতি গ্রিক স্টাইল অনুকরণে সাহিত্য রচনা করেন এবং এভাবে ক্লাসিক্যাল রীতি গ্রিক থেকে ল্যাটিন সাহিত্যে প্রবেশ করে। যেমন আফ্রোদিতি আর তার অপর নাম ভেনাস, একটা ল্যাটিন নাম, একটা গ্রিক নাম। গ্রিকরা একটা ব্যবহার করে, ল্যাটিনরা একটা ব্যবহার করে। অপরদিকে খেয়াল করেন ফরাসি সাহিত্য, ফ্রান্স লিটারেচার মধ্যযুগ শেষে এবং রেনেসার সময়ে যখন নতুন করে শুরু হচ্ছিল, ফ্রান্সের ল্যাটিন সাহিত্যকে অনুসরণ করে নতুন ধারা শুরু হয়। ফ্রান্স নিওক্লাসিসিস্ট যেমন রেসাইন, তারপর বলিলিকো প্রমুখ গ্রিক রোমান শৃঙ্খলা ও যুক্তি ভিত্তিক রচনা শৈলী গ্রহণ করেন। সাহিত্য হয়ে ওঠে সংযত, নিয়মপূর্ব এবং নীতিমূলক। সর্বশেষ আসে ইংরেজি সাহিত্য। আমাদের ইংরেজি সাহিত্যে এই ফরাসি প্রভাবে ইংরেজি সাহিত্যে নিও ক্লাসিসিজম বিকশিত হয়, যেটা 1660 থেকে 1798
এবং এই ইংরেজ লেখকরা ফরাসি ও ল্যাটিন লেখকদের মতো গ্রিক আদর্শ মেনেই মূলত সাহিত্য রচনা করেন, যেমন জন ড্রাইডেন, আলেকজান্ডার পোপ, জনাথন সুইফট, এনারা মূলত সেই গ্রিক এবং ল্যাটিন সাহিত্য মেনেই লেখাগুলো শুরু করেছিল। বুঝতে পেরেছেন? কথা বলেন। জি ভাইয়া। এরপরে মূলত আমাদের এখানে দেওয়া আছে যে এই এজটাকে কেন নিও ক্লাসিক্যাল পিরিয়ড বলা হচ্ছে। এই এজটাকে বলার কারণ হচ্ছে যে দা ওয়ার্ড নিও ক্লাসিক্যাল ইজ মেড অফ টু পার্টস। নিও মিন্স নিউ, ক্লাসিক্যাল মিন্স ওল্ড গ্রিক অর রোমান লিটারেচার। সো নিও ক্লাসিক্যাল পিরিয়ড মিন্স নিউ ক্লাসিক্যাল টাইম, বা ওই পুরোনো জিনিসটাকে আবার নতুন করে নিয়ে আসা। এই জিনিসটা এখানে দেওয়া আছে। এই যে আমি বলেছিলাম রিজন বা লজিকের কথা বলেছিলাম, ইনস্টেড অফ ইমোশন, আবেগের পরিবর্তে যুক্তি ব্যবহার করা হতো, এবং এইখানে অর্ডার, রুলস এন্ড ব্যালেন্স লেখার ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হতো। তারপর মোরাল টিচিং বা টিচিং মোরাল লেসন, এই সব কিছু আমরা পাইতাম। আমি সবগুলোই শর্টকাটে আলোচনা করেছি, বইয়ে আরো ডিটেলসে আছে। আমাদের নিও ক্লাসিক্যাল পিরিয়ডটাকে তিনটা সাব এজে বিভক্ত করা হয়েছে। প্রথমত হচ্ছে রেস্টোরেশন এজ, যেটা 1600 থেকে 1700 সাল পর্যন্ত বা 1702 দেওয়া আছে। এরপরে হচ্ছে অগাস্টান এজ বা এজ অফ পোপ, যেটা 1700 থেকে বা 1702 থেকে 1745। দ্য এজ অফ সেন্সিবিলিটি বা দ্য এজ অফ জনসন, যেটা 1745 থেকে 1798। এরপরে যদি খেয়াল করেন আমাদের রেস্টোরেশন পিরিয়ড যেটা আলোচনা করলাম, সেই ব্যাপারটা এখানে আছে। রেস্টোরেশন পিরিয়ডে যদি দেখেন, রেস্টোরেশন শব্দের অর্থ পুনর্স্থাপন বা পুনরুদ্ধার। এই যুগের নামকরণ করা হয়েছিল 1660 সালে রাজা চার্লস দ্য সেকেন্ডকে, সেই ফ্রান্স থেকে যে নিয়ে আসলো, এই চার্লস দ্য সেকেন্ডকে ইংল্যান্ডের সিংহাসনে ফিরে আসেন সে। আগে দীর্ঘদিন ইংল্যান্ড ছিল রাজতন্ত্রহীন, যাকে মূলত কমনওয়েলথ বলা হইতো, অর্থাৎ তখন অলিভার ক্রomwell দেশ চালাতেন। এই কথাগুলো আমি আলোচনা করেছি না? জি ভাইয়া। এবং এই ব্যাপারগুলো বইয়ে সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। এবং এই যে 1649 সালে ব্যাকগ্রাউন্ড দেওয়া হলো, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে রাজা চার্লস দ্য ফার্স্টের মৃত্যুটা কিভাবে ঘটে। তো এখানে যদি খেয়াল করেন 1700 শতকের, এটা কেউ একটু পড়েন তো, কেউ একটু পড়েন। রাজা চার্লস ফার্স্টের মৃত্যুর ঘটনা 1649। 1700 শতকের শুরুতেই ইংল্যান্ডে রাজা চার্লস দ্য ফার্স্ট শাসন করেছিলেন। তিনি রাজতন্ত্রকে শক্তিশালী করতে গিয়ে সংসদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। তিনি জনগণের মত উপেক্ষা করে কর বসাতেন এবং ধর্মীয় বিষয়ে কট্টর নীতি নিতেন। এর ফলে রাজা ও পার্লামেন্টের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। 1642 থেকে 1649 পর্যন্ত এই গৃহযুদ্ধ চলে। শেষে পার্লামেন্টের পক্ষে থাকা অলিভার ক্রomwell নেতৃত্ব দেন এবং চার্লস দ্য ফার্স্টকে পরাজিত করেন। 1649 সালে চার্লস দ্য ফার্স্টকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই ঘটনা ইংল্যান্ডের ইতিহাসে যুগান্তকারী। এর মাধ্যমে রাজতন্ত্রের অবসান ঘটে, ইংল্যান্ড হয়ে ওঠে একটি গণতান্ত্রিক রাষ্ট্র। পরেরটুকু পড়বো ভাইয়া? এখন যে ঘটনাগুলো আমি আপনাদের বলেছিলাম, এই ব্যাপারগুলো লেখা আছে এখানে। জি ভাই। এখন পরবর্তীতে আমরা যদি এখানে খেয়াল করি কমনওয়েলথ শাসন এবং অলিভার ক্রomwellের শাসনটা কেমন ছিল সেটা একটু দেখেন। রাজতন্ত্রের পরে ইংল্যান্ডে কমনওয়েলথ সরকার গঠিত হয় বা গণতন্ত্রের সরকার গঠিত হয়। অলিভার ক্রomwell এই সরকারের প্রধান হন এবং পরে লর্ড প্রোটেক্টর হিসেবে কার্যত একনায়কতন্ত্র গড়ে তোলেন। ওই যে বললাম আমাদের ইন্টারিম গভর্নমেন্ট অথবা কি বলবো অন্তর্বর্তীকালীন সরকারের মূলত হচ্ছে প্রধান উপদেষ্টা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তো ঠিক তার মতোই অলিভার ক্রomwell এই সরকারের প্রধান হয়েছিলেন, বা এটা হচ্ছে জাস্ট একটা হচ্ছে আমাদের বুঝার খাতিরে উদাহরণ দিচ্ছি আমি, অন্য কিছুই না। তো এই সময় এই পদবিটার নাম ছিল লর্ড প্রোটেক্টর, কিন্তু তিনি একনায়কতন্ত্র গড়ে তুলেছিল। কিন্তু আমাদের এই দেশের মধ্যে যেটা দেখা যায় যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট কি করলো, সুন্দর একটা নির্বাচন দিয়ে উনি চলে গেছেন। তো পরবর্তীতে যদিও তিনি রাজা ছিলেন না, তিনি স্বৈরাচারী ভাবে শাসন করতেন। তিনি নাটক, বিনোদন, রাজকীয় আচার অনুষ্ঠান নিষিদ্ধ করে দেন। মানুষের ব্যক্তিগত স্বাধীনতা কমে যায়, সমাজ হয়ে ওঠে গম্ভীর ও কঠোর, মানুষের বাক স্বাধীনতা কমে যায়। তার মৃত্যু ঘটে 1658 সালে। তো তার মৃত্যুর পর 1658 সালে তার ছেলে রিচার্ড ক্রomwell ক্ষমতায় আসেন, কিন্তু তিনি দুর্বল শাসক ছিলেন, ফলে দেশ জুড়ে রাজনৈতিক অস্থিরতা ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আমাদের হচ্ছে রাজতন্ত্রের পুনর্প্রতিষ্ঠা হলো, যেটা হচ্ছে রেস্টোরেশন এজের শুরুটা হলো।
এই যে 1660 সালে, অর্থাৎ জনগণ ক্রোমওয়েলের কঠোর শাসনে বিরক্ত হয়ে রাজতন্ত্র ফেরানোর দাবি তুলে তারা মূলত বিদ্রোহ করা শুরু করে। 1660 সালে চার্লস ফার্স্টের ছেলে চার্লস দ্য সেকেন্ডকে ফ্রান্স থেকে দেশে ডাকা হয় এবং তিনি রাজা হিসেবে দ্বিতীয়বার সিংহাসনে বসেন। তাকে বলা হয় এই জন্য চার্লস দ্য সেকেন্ড। এই ঘটনার মাধ্যমে রাজতন্ত্র ফিরে আসে এবং ইতিহাসে এই সময়কে বলা হয় দ্য রেস্টোরেশন, অর্থাৎ পুনরুত্থান হইল। কিসের পুনরুত্থান ঘটলো? মোনার্কি সিস্টেমে, রাজতন্ত্রের। ওকে, ক্লিয়ার? জি। এবার আমাদের এখানে কিছু ফিচার দেওয়া আছে রোমান্টিক রেস্টোরেশন পিরিয়ডের, যেগুলো আপনাদের পরীক্ষার উপর ডিপেন্ড করে আমাদের পড়তে হয়। এখানে যদি খেয়াল করেন, কমেডি অফ ম্যানার্স অবশ্যই এই জায়গাটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শর্ট কোশ্চেনে আসে হোয়াট ইজ কমেডি অফ ম্যানার্স, অথবা ব্রডে আসে তো, বা রেস্টোরেশন কমেডি বলে একটা কথা আপনারা দেখবেন। কমেডি অফ ম্যানার্স জিনিসটা কি? কমেডি অফ ম্যানার্স ইজ আ টাইপ অফ ফানি প্লে দ্যাট shows the manners, behavior and romantic relationship of rich and fashionable people in society. অর্থাৎ রেস্টোরেশন যুগে সবচেয়ে জনপ্রিয় নাট্যরীতি ছিল কমেডি অফ ম্যানার্স। এই নাটকগুলো সাধারণত সমাজের ধনী ও ফ্যাশন প্রিয় মানুষদের নিয়ে লেখা হতো। এখানে প্রেম, বিয়ে, প্রতারণা, ফ্যাশন, সামাজিক চালচলনকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হতো। চরিত্রটা হতো বুদ্ধিমান, কথা বলায় খুব চালাক হতো এবং এই নাটকগুলোর মূল উদ্দেশ্য ছিল উচ্চবিত্তদের ভণ্ডামি এবং খারাপ অভ্যাসের প্রতি ব্যঙ্গ করা। এই ধরনের মূলত নাটকে উচ্চবিত্ত সমাজের প্রেম, প্রতারণা, চালচলন নিয়ে হাস্যরস সৃষ্টি করা হইতো। এবং আমি একটা উপন্যাসের কথা বলেছিলাম, যে উপন্যাসটা আপনাদের থার্ড ইয়ারে আছে, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, লেখক হচ্ছে উইলিয়াম কনগ্রিপ। এই উইলিয়াম কনগ্রিপের এই নাটকে প্রেম, বিয়ে, সম্পত্তি নিয়ে ধনী সমাজের লোকজন কিভাবে একে অপরকে ধোঁকা দেয়, একজন আরেকজনের সাথে প্রেম করে কোনো স্বার্থের জন্য, তো তা বুদ্ধিদীপ্ত সংলাপের মাধ্যমে দেখানো হয়েছে। এবং চরিত্ররা খুব চালাক, তবে তারা একে অপরকে বোকা বানাতে চায়। এখানে হাস্যরসের মাধ্যমে সমাজের ভণ্ড আচরণটাকে ব্যঙ্গ করা হয়েছে। তো চলেন এবার ব্যঙ্গ সম্পর্কে জানি। এই সময় ব্যঙ্গ নিয়ে লেখালেখি হয়। স্যাটায়ার কি জিনিস? স্যাটায়ার ইজ আ ফানি এন্ড ক্লেভার ওয়ে অফ রাইটিং দ্যাট ক্রিটিসাইজ রং থিংস ইন সোসাইটি like pride, corruption or stupidity, or to bring change or make people aware. অর্থাৎ এই রেস্টোরেশন সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল ব্যঙ্গ বা স্যাটায়ার। এই সময় লেখকরা সমাজ, রাজনীতি, ধর্মীয় ভণ্ডামিকে রসিকতার মাধ্যমে আঘাত করতেন। তারা সরাসরি কিছু বলতেন না, বরং কৌশলে তীব্রভাবে সমালোচনা করতেন। এভাবে লেখকরা মানুষকে সমাজের সত্য অবস্থাটা বুঝিয়ে দিতেন। ব্যঙ্গ সাহিত্যের বা স্যাটায়ার যে সাহিত্য, এই সাহিত্যের সবচেয়ে বড় লেখক হচ্ছে বা বড় নামটা হচ্ছে জন ড্রাইডেন, যিনি অ্যাবসালম একিটোফেল, যেটা আপনাদের থার্ড ইয়ারের একটা কোর্সের অন্তর্ভুক্ত, এটা একটা ব্যঙ্গ কবিতা বা স্যাটায়ার পোয়েম। ব্যঙ্গ সাহিত্যে লেখক সমাজ, রাজনীতি বা মানুষদের ভুল কাজকে কৌতুক ও কৌশলে প্রকাশ করেছেন এই কবিতায়। ক্লিয়ার? এখানে এই কবিতাটা সম্পর্কে ব্যাখ্যা দেওয়া আছে, এগুলো সম্পর্কে আপাতত না পড়লেও চলবে। আমাদের রিয়ালিজম সম্পর্কে জানতে হবে। রিয়ালিজম জিনিসটা কি? রেস্টোরেশন যুগের বা সাহিত্যের পূর্বের মতো রাজা রানীর গল্প বা কাল্পনিক বিষয় নিয়ে লেখালেখি হতো না, বাস্তব জীবনের সমস্যা নিয়ে লেখা হতো। মানুষ কিভাবে লোভ, অহংকার, মিথ্যা, আত্মকেন্দ্রিকতায় জীবন কাটিয়ে ফেলতেছে, এইসব বিষয়গুলো ফুটিয়ে তোলা হইতো। এবং লেখকরা চাইতেন পাঠকরা যেন বাস্তব জীবন সম্পর্কে পড়ে নিজেরা সচেতন হতে পারে বা নিজের জীবনটাকে রিলেট করতে পারে এবং নিজেদেরা চিন্তা করতে পারে। এই রীতিতে মানুষ ও সমাজের বাস্তব দিকগুলোর দিকে তুলে ধরা হয়েছে। যেমন দ্য কান্ট্রি ওয়াইফ, লেখক হচ্ছে উইলিয়াম উইচারলি। এই নাটকে মূলত হচ্ছে আমাদের সমাজের ভণ্ডামি, প্রতারণা, যৌন দুর্নীতিকে বাস্তবভাবে দেখানো হয়েছে। যৌন দুর্নীতিটাকে চরিত্ররা এমন ভাবে এখানে কথা বলে, ক্যারেক্টার গুলো যেন তারা খুবই ভালো, কিন্তু ভিতরে ভিতরে তারা সর্বোচ্চ খারাপ বা খারাপ উদ্দেশ্যটাকে লুকিয়ে রাখে। অপরদিকে লেখক সমাজের অসততা, নৈতিক পতনকে সত্যভাবে তুলে ধরার চেষ্টা করে। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। কারো কোনো প্রশ্ন? না ভাইয়া। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের নাটকে যৌনতার যে খোলামেলা চিত্রগুলো ব্যবহার করা শুরু হয় এই জায়গা থেকে। সেক্সুয়াল ফ্রিডম ইন প্লেস, অর্থাৎ অলিভার ক্রোমওয়েলের শাসনে নাট্যশালা বন্ধ ছিল, কিন্তু চার্লস দ্য সেকেন্ড সিংহাসনে ফিরে আসার পর তিনি নতুন করে আবার থিয়েটার চালু করেন।
রেস্টোরেশন যুগের নাটকগুলো অনেক বেশি তখন খোলামেলা হয়ে ওঠে, যেমন প্রেম, সম্পর্ক, যৌনতা নিয়ে খোলাখুলি আলোচনা দেখা যায়। অনেকে এই সব নাটককে অশ্লীল মনে করলেও তার সমাজে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। খেয়াল করেন, বাংলা চলচ্চিত্রে আমাদের এই ঘটনাটা কিন্তু ঘটেছিল। মানুষজন একটা সময় প্রচুর পরিমাণে মুভি দেখা শুরু করলো, ধীরে ধীরে কি ঘটলো, মুভিতে পরিবর্তন আসা শুরু হইলো, অশ্লীলতা ঢুকানো শুরু করলো। এরপরে কি হইলো, বাংলা চলচ্চিত্র দর্শক হারানো শুরু করলো, তাই না? কিন্তু কিছু কিছু মানুষের কাছে সেই অশ্লীলতাটা কিন্তু ফেমাস বা বিখ্যাত হয়েছিল। ঠিক এখানেও আমাদের এই সমাজে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। এই যুগের নাটকগুলো প্রেম যৌন সম্পর্কে নিয়ে খোলামেলা আলোচনা দেখা যায়। যেমন আমাদের একটা গুরুত্বপূর্ণ লেখক হচ্ছে আফরা বেনের লেখা দ্য রোভার, একজন লেখিকা ছিলেন। এই নাটকে কিছু ইংরেজ সৈনিক কার্নিভালে গিয়ে রোমান্টিক সম্পর্ক গড়তে চায়। নারী চরিত্ররাও সাহসী ছিল, প্রেম নিয়ে নিজের ইচ্ছা প্রকাশ করত। প্রেম ও যৌনতা এখানে স্বাধীনভাবে উপস্থাপন করা হয়েছে, যা তখনকার সমাজে এটা নতুন ছিল। এটা হুট করে অনেকে মেনে নিতে পেরেছিল, অনেকে মেনে নিতে পারে নাই। তারপর হচ্ছে ওনার লেখা বা এই রেস্টোরেশনের যে কিছু প্রোজ এবং এসে গুলো কেমন ছিল সেই ব্যাপারটা এখানে আমরা দেখতে পাবো। এই ব্যাপারগুলো একটু পড়ে নিবেন, যেমন এই যে জন বুনিয়ানের কথা। তারপর এই সময়ে আমাদের এই এজের মধ্যে নারীদের ভূমিকাটা কেমন ছিল, রোল অফ ওমেন। এই যে রেস্টোরেশন যুগে নারীদের জন্য সাহিত্যে একটা নতুন দিগন্ত খুলে যায়। এর আগে নারীরা নাটকে অভিনয় করতে পারতেন না, কিন্তু এই যুগে নারীরা মঞ্চে অভিনয় করা শুরু করে, কিছু নারী লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন। যেমন আফরা বেন ছিলেন ইংল্যান্ডের প্রথম পেশাদার নারী লেখক, যিনি নাটক, উপন্যাস ও কবিতা লিখে খ্যাতি অর্জন করেছিল। নারীরা প্রথমবারের মতো মঞ্চে অভিনয় ও সাহিত্য চর্চা শুরু করেছিল। এরপরে হচ্ছে পলিটিক্যাল এবং রিলিজিয়াস রাইটিং। এই সময় ইংল্যান্ডে রাজনীতি ও ধর্ম নিয়ে অনেক বিতর্ক চলতেছিল। সাহিত্যে এই সব বিষয়ে খোলামেলা আলোচনা শুরু হয়। কেউ কেউ রাজতন্ত্রকে সমর্থন করে, আবার কেউ কেউ ব্যঙ্গের মাধ্যমে এই রাজতন্ত্রকে বা স্যাটায়ারের মাধ্যমে এই রাজতন্ত্রকে মূলত সমালোচনা করে। যেমন এই ধরনের লেখাগুলো মানুষকে রাজনৈতিক ও সামাজিক বিষয়ে সচেতন করে তোলে। এই সাহিত্য রাজা, রাজনীতি ও ধর্ম নিয়ে কথা বলে। যেমন রিলিজিও লাইসি, এটার লেখক হচ্ছে জন ড্রাইডেন, আমাদের অ্যাবসালম ইগিটোফেল যে লিখেছেন সেই লেখকটাই। এরপর এখানে কিছু গুরুত্বপূর্ণ লেখকের নামগুলো আছে। এই যে যেমন আমরা এখানে পড়েছিলাম আমাদের জন ড্রাইডেনের কথা, তারপর স্যামুয়েল বাটলার। তারপরে আমরা যদি খেয়াল করি এরা হচ্ছে পোয়েট্রি লিখেছিলেন। তারপর যদি আমরা খেয়াল করি আমাদের এখানে ড্রামা লিখেছেন। প্রধান নাট্যকার কারা কারা ছিল আমরা যদি খেয়াল করি, এখানে রেস্টোরেশন, কমেডি ও ম্যানার্স নিয়ে আলোচনা করা হয়েছিল। এই ড্রামার মধ্যে উইলিয়াম কনগ্রিভ, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, জর্জ ইথারেস, উইলিয়াম উইচার্লি এরা ছিলেন। তারপর আমাদের হিস্টোরিক হিরোইক ট্র্যাজেডি যে ছিল, হিরোইক ট্র্যাজেডি মূলত আফরা বেন, এই আফরা বেন। তারপর জন ড্রাইডেন ছিল প্রধান নাট্যকার। অল ফর লাভ, দ্য ইন্ডিয়ান ইম্পেরিয়র, এগুলো হচ্ছে আমাদের এই সময়ের হিরোইক ট্র্যাজেডি। তারপর দ্য রোভার হচ্ছে আমাদের হিরোইক ট্র্যাজেডি। অপরদিকে উপন্যাস বা নোবেল গুলো যদি খেয়াল করি, এই উপন্যাস বা নোবেলে আমরা দেখতে পাই হচ্ছে আফরা বেনকে। তার প্রধান উপন্যাস হচ্ছে অরনৌকো, এটা ছিল রেস্টোরেশন যুগের শুরুর দিকের উপন্যাস। এখানে দাস প্রথা, বর্ণ বৈষম্য, উপনিবেশিকতা, সাম্রাজ্যবাদ এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তীতে যদি এসে দেখেন, এসেতে আমরা ওই জন ড্রাইডেনকে দেখবো, স্যার উইলিয়াম টেম্পল, জন লক এনাদেরকে দেখবো। আমি হচ্ছে আমার মতো করে আলোচনা করে দিয়েছিলাম লেখকদের নাম ধরে ধরে। আর এখানে পোয়েট্রি, প্রোজ, ড্রামা এইভাবে আছে। এবং প্রোজ লিখেছেন জন বানিয়ান, আফরা বেন, জন লক। এবং দ্য রেস্টোরেশন এজের সাহিত্যের প্রতিটা ধারায় বিশেষ করে অবদান রেখেছেন। পোয়েট্রিতে লিখেছেন ড্রাইডেন, বাটলার। আবার ড্রামাতে লিখেছেন হচ্ছে, ড্রামাতে আমরা দেখতে পাই হচ্ছে ড্রাইডেন, কনগ্রিভ, ইথারেস, উইচার্লি, আফরা বেন। নোবেলে শুধুমাত্র আমরা আফরা বেনকে দেখতে পাই। এসেতে ড্রাইডেনকে দেখি, টেম্পলকে দেখি, জন লককে দেখি। তারপর বানিয়ানকে দেখি, আফরা বেনকে দেখি, লককে দেখি। এরা সাহিত্যের প্রতিটা নিজস্ব ধারা ও শৈলীতে মূলত হচ্ছে রেস্টোরেশনিস্টটাকে সমৃদ্ধ করে তুলেছিল। বুঝতে পেরেছেন? এই ছিল আমাদের আজকের রেস্টোরেশন এজ সম্পর্কে। পরবর্তীতে আমরা অগাস্টান এজ এবং দ্য এজ অফ সেন্সিবিলিটি এগুলো আরো কোনো ক্লাসে আগামীকালকে আলোচনা করব। আজকের ক্লাসের মানে কেমন লাগলো, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। শেষের দিকে একটু ফাস্ট হয়ে গেছি, জি, ক্লাসটা ভালো হয়েছে ভাইয়া, আমার 9:30 ধন্যবাদ। ক্লাস আছে, এই জন্য একটু তাড়াহুড়ো করেছি। আর শুরুতে শেষ হচ্ছে বিষয়গুলো তো বিষয়গুলোকে শুরুতেই গুছাই নিতে বুঝেছি। একটু সময় লেগেছে, কিন্তু আশা করি বুঝতে পারার কথা। যদি আজকের এই ক্লাসগুলো আপনাদের ভালো লেগে থাকে
তাহলে হচ্ছে আমাদের 10 তারিখের ক্লাসগুলোর জন্য আপনাদের সহপাঠী বা যারা সিনিয়র আছেন, আপনাদের জুনিয়র সেকেন্ড ইয়ারে যারা আছে তাদেরকে বলতে পারেন আমাদের ক্লাসগুলোতে যুক্ত হওয়ার জন্য। পাশাপাশি আরেকটা বিষয় যদি বলি, আমাদের হচ্ছে যে এই যে কোর্স গুলো রানিং কিন্তু চলতেছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের। আমাদের সেকেন্ড ইয়ারের বই স্টক আউট, ফোর্থ ইয়ারের বইটাও স্টক আউট, ফোর্থ ইয়ারের বইটা আবার আজকে প্রিন্টে দেওয়া হয়েছে, থার্ড ইয়ারের বইটা এখনো কিছু কপি আছে 120-130টার মতো, হয়তো আর বেশি সময় নাই বা দ্রুত শেষ হয়ে যাবে। যেমন আজকে সারাদিনে থার্ড ইয়ারের বইয়েই শুধু অর্ডার আসছে প্রায় 50+52টার মতো। তো এভাবে যদি অর্ডার আসতে থাকে বইগুলো অত দ্রুত স্টক আউট হয়ে যাবে। সেকেন্ড ইয়ারের বই আর নতুন করে আসতেছে না, কারণ যদি কোনো কারণে কয়েক কপি বই থেকে যায় সেই বইগুলো সম্পূর্ণ আমাদের লজের কাতারে আমাদের চলে যেতে হবে, কারণ সেকেন্ড ইয়ারের পরবর্তীতে আপনাদের পরের ব্যাচটা হচ্ছে নতুন সিলেবাসে, এই জন্য আমরা সেকেন্ড ইয়ারের বই রিস্টক করতেছি না। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, যদি আজকের ক্লাস আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে আপনারা রিভিউ কোর্স দিবেন, আজকের ক্লাস কেমন লেগেছে বা এই লিটারেচারের ক্লাসগুলোতে আপনারা মজা পাচ্ছেন কিনা সেটা জানাবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা ভাইয়া। জি ভাইয়া, ইনশাআল্লাহ। তাহলে আজকে আমি আর বেশি সময় নেব না, আজকে এখানেই শেষ করব, কারণ আমার পরবর্তীতে আরেকটা ক্লাস আছে। তাহলে আজকে এখানেই শেষ করি, টাটা, বাই বাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।